কি ব্যাপার, কি হলো? আপনি আমাকে চড় মারলেন কেন? তো কি করব, তোকে আমি চুমু খাবো নাকি? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করেছিস কেন? তোকে আমার গায়ে টাচ করার সাহস কে দিয়েছে? ও আচ্ছা, এই ব্যাপার। আসলে লোকে ঠিকই বলে, আপনাদের মতো মেয়ে মানুষদের কখনোই সহযোগিতা করতে নেই। আপনাদের মতো মেয়ে মানুষদের যদি কখনো কেউ সহযোগিতা করতে চায়, তাহলে আপনারা সেটাকে সহজভাবে নিতে পারেন না, আরও উল্টো চারটা কথা শুনিয়ে দেন। চুপ করবে? এসব মার্কা ছেলে, তোদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে। তোরা সব সময় মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য অজুহাত খুঁজিস, কিভাবে মেয়েদের গায়ে হাত দেওয়া যায়, বুকে পেটে কোমরে। এই ম্যাডাম, স্টপ, স্টপ দিস ননসেন্স। কী সব আবালের মতো কথা বলে যাচ্ছেন? আপনাকে কে বলেছে আমরা সবসময় মেয়েদের গায়ে হাত দেওয়ার ধান্দা খুঁজি? আমি যদি এই মুহূর্তে আপনাকে না ধরতাম, তাহলে তো আপনি এই কাদামাটিতে পড়ে যেতে না যেতেই তারপর আপনার এই সুন্দর চেহারার কী অবস্থা হতো, সেটা একবার ভেবে রেখেছেন? যা ইচ্ছে তাই হইতো, কিন্তু তোকে কে বলেছে আমার গায়ে হাত দেওয়ার কথা? আমি কি তোকে একবারও বলেছি আমাকে সাহায্য করতে? বলিনি তো। তুই তো নিজেই এসে আমাকে সাহায্যের নামে রেপ করার চেষ্টা করছিস। এই জন্যই লোকে বলে মেয়েদেরকে কখনো সহযোগিতা করতে হয় না। মেয়েদেরকে সহযোগিতা করলে ওরা সব সময় উল্টারও চারটা কথা শুনিয়ে দেয়, যেটা আমি এখন শুনলাম। তো কি করব তোকে আমি শুনি? ইচ্ছে করে এসে মেয়েদের গায়ে হাত দিবি, তোকে কি আদর করব নাকি? কথাটা বলতে দেরি হলো, কিন্তু নীল সোজা মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে দেরি করলো না। প্রায় 2 মিনিট ধরে মেয়েটার ঠোঁটে কিস করলো আর তারপর ছেড়ে দিয়ে বলল, এই তো, এবার তো আমাকে আদর করার শখ মিটেছে, তাই না? এবার আপনি দয়া করে এখান থেকে কেটে পড়ুন, তা না হলে কিন্তু এতক্ষণ আমার ভালো রূপটা দেখেছেন, এবার আমি আপনাকে আমার খারাপ রূপটা দেখিয়ে দেব। কি করলি তুই এটা? তুই আমাকে কিস করলি? এত বড় সাহস তোকে কে দিয়েছে? তুই জানিস আমি কে আর কি আমার পরিচয়? আপনি একটা মেয়ে, এর চাইতে বড় পরিচয় আমার জানার প্রয়োজন নেই। আপনি এখন দয়া করে এখান থেকে আসতে পারেন। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। প্লিজ, আপনি এখান থেকে আসুন, আমার মেজাজ খারাপ করবেন না। এদিকে নেহার মেজাজ আছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে আছে, তাই সে তৎক্ষণাৎ নীলের গালে ঠাস ঠাস করে আরো কয়েকটা চড় বসিয়ে দিয়ে তারপর বলল, তোকে এইভাবে আদর করতে মন চাইছিল, ইতর বদমাস ফাজিল মার্কা ছেলে কোথাকার। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল নিজেকে ঠিক করে নিয়ে তারপর বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। তো ভিউয়ার্স, চলুন, গল্পের তো অনেক দূর পর্যন্ত চলে আসা হলো, এবার গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। এতক্ষণ যে দুটো ছেলে মেয়ের কথোপকথন আপনারা শুনতে পেলেন, তারাই হলো আমাদের এই গল্পের নায়ক আর নায়িকা। আমাদের গল্পের নায়িকা নেহা ইসলাম এই বছরই পড়াশোনা শেষ করে ভার্সিটির প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছে। আর আমাদের গল্পের নায়ক নীল চৌধুরী, সে শহরের নামকরা বিজনেসম্যান রাহুল চৌধুরীর একমাত্র ছেলে। এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। আর বাকি কথা না হয় আপনাদেরকে গল্পের মধ্যেই জানিয়ে দেব। নীল ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে তার বন্ধুদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিল, আর তারপরে ক্লাসরুমে চলে এলো। ক্লাসে এসে কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে নিয়ে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো। নীল মেয়েটাকে দেখে একদম হতবাক, কারণ একটু আগে যে মেয়েটার সঙ্গে তার ঝামেলা হয়েছিল এই মেয়েটা এখানে। কিন্তু এই মেয়েটা এখানে কি করছে? তখনই হঠাৎ তার চিন্তার অবসান ঘটিয়ে দিয়ে প্রিন্সিপাল স্যার বলে উঠল, ডিয়ার স্টুডেন্ট, এ হলো নেহা ইসলাম, আমাদের ভারতের নতুন প্রফেসর, তোমাদের ম্যাথ টিচার। আজ থেকে উনি তোমাদের ম্যাথ ক্লাস নেবেন। তোমরা সবাই ওনার সঙ্গে পরিচিত হয়ে নাও। আমি আসছি। এই বলে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে গেল। আর তখন নেহা এক এক করে সবার পরিচয় নিতে লাগলো। সবার শেষে নীলের পালা আসলো। তখনই নেহা নীলকে বলল, এই ছেলে, কি ব্যাপার? তুমি তোমার পরিচয় দিচ্ছ না কেন? চুপচাপ বসে আছো কেন? পরিচয়টা কিভাবে দেব ম্যাডাম, যদি একটু কাইন্ডলি বলে দিতেন তাহলে ভালো হতো। তুমি তো বড্ড বেয়াদব। রাস্তায় আমার সঙ্গে বেয়াদবি করেছো, তাতেও তোমার ইচ্ছে মেটেনি, এখন ক্লাসরুমে এসে বেয়াদবি করছো। তুমি এক্ষুনি ক্লাসরুম থেকে বেরিয়ে যাও। আমি তোমার মতো বেয়াদব ছেলেকে ক্লাস করাবো না। ম্যাডাম প্লিজ, আপনি ওর সাথে এভাবে কথা বলবেন না। আপনি যদি ওর সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে হয়তো আপনার এই ভার্সিটিতে চাকরি করাটাই দুষ্কর হয়ে উঠবে, কারণ আপনি জানেন না ওর পরিচয় কী। চুপ করো তুমি। আমি তোমার সঙ্গে কথা বলছি না। আর সে যাই হোক, তাকে আমি কোনো পরোয়া করি না।
আমি এখানে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, কারো সুপারিশে নয়। সো আমি কাউকে পরোয়া করি না। ম্যাডাম, এখানে উপস্থিত সবাই খুব ভালো করে জানে আপনি নিজের যোগ্যতায় এখানে চাকরি পেয়েছেন, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে এই ভার্সিটির চাকরি করতে হলে আপনাকে নীলের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সে আপনার সঙ্গে হাজারটা খারাপ আচরণ করলেও আপনাকে সেটা মানিয়ে নিয়েই এখানে চাকরি করতে হবে। ও তাই নাকি? কিন্তু আমি সেটা করব না। আমি এখানে যতদিন চাকরি করছি বা করব, ততদিন আমি আমার মতো করেই থাকবো। আমি কারোর বাপের টাকায় কেনা চাকর নই। হেই স্টুডেন্ট, স্টপ। এটা আমার ব্যক্তিগত কেস, এখানে তোমরা ঢুকো না প্লিজ। এই বেয়াদব, আমি তোর কাছে তোর পরিচয় জিজ্ঞাসা করেছি, তোর কাছে লেকচার শুনতে আসিনি। আমি নীল। আর কিছু জানার থাকলে ভার্সিটির প্রত্যেকটি স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করে জেনে নেবেন। তোর বাবা মা কি তোকে কোনো শিক্ষা দেয়নি টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, দাঁড়িয়ে কথা বলতে হয়? আর তুই বসে বসে কেন কথা বলছিস? এই ম্যাডাম ভালোভাবে কথা বলুন। এখানে আমি পড়াশোনা করতে এসেছি, আমার বাবা মা এখানে পড়াশোনা করতে আসেনি। সো আমার বাবা মা জেনে কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে এত সহজে ছেড়ে দিব না, কথাটা মাথায় রাখবেন। আজ প্রথম দিন বলে তোকে ছেড়ে দিলাম, তবে মনে রাখিস এই কথাগুলোর জবাব আমি তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব, তখন বুঝবি আমি নেহা কি জিনিস। এই বলে নেহা ক্লাস করাতে শুরু করলো। ভার্সিটির ম্যাথ টিচার। ক্লাস শেষ হলে নেহা ক্লাসরুম থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। নেহা ক্লাসরুম থেকে বের হয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে নীল সোজা প্রিন্সিপালের কেবিনে চলে গেল আর প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলল, স্যার, নতুন ম্যাডামকে অঙ্ক পড়িয়েছে, আমি কিছুই বুঝতে পারিনি। ম্যাডামকে বলে দেবেন একটু ভালো করে আমায় বুঝিয়ে দিতে। কি বলো তুমি? নেহা ম্যাথের ভালো স্টুডেন্ট ছিল, সে খুব ভালোভাবে অঙ্ক পড়াতে পারে। তাছাড়া সে এর আগেও অনেকগুলো টিউশন করা হয়েছে। তারপর তো একটা স্টুডেন্ট টিমেতে খুব ভালোভাবে রেজাল্ট করে, আর তুমি বলছো তুমি তার অঙ্ক বুঝতে পারোনি? স্যার, যদি বুঝতে না পারি তাহলে কি করবো আপনি বলেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। নেহাকে আমি বলে দেব তোমাকে একটু ভালো করে বুঝিয়ে দিতে। আর তাছাড়া তুমি চাইলে নেহার কাছে ম্যাথ টিউশন করতে পারো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। নীল তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে আসলো। নীল চলে আসার কিছুক্ষণ পরেই প্রিন্সিপাল স্যার নেহাকে নিজের কেবিনে ডেকে নিলেন আর বললেন, নেহা অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। নীল বলল সে নাকি তোমার ক্লাসে ম্যাথ বুঝতে পারেনি। স্যার, ও তো পুরো ক্লাসে অমনোযোগী ছিল। আপনি অন্য স্টুডেন্টদের জিজ্ঞেস করেন, ওরা সবাই আমার অঙ্ক বুঝতে পেরেছে, তাহলে সে কেন বুঝতে পারেনি? ফাজলামো করে, কোনো কথাই শোনে না, তাহলে সে অঙ্ক বুঝবে কি করে? আপনি সেটাই আমাকে বলেন। নেহা, আমি এত কথা শুনতে চাই না। তুমি যদি এখানে চাকুরি করতে চাও তাহলে নীলকে ভালোভাবে পড়া বুঝিয়ে দিতে হবে, এটা আমার শেষ কথা। স্যার, আমি বুঝতে পারলাম না, ও কেন অন্য স্টুডেন্টদের চাইতে বেশি প্রায়োরিটি পাবে? কেন ক্লাসের পাত্রে স্টুডেন্ট আমার পড়া বুঝতে পারলেও সে পড়া বুঝতে পারবে না? কি সমস্যা ওর? আমি তোমার সঙ্গে এত বেশি কথা বলতে চাই না। আমি তোমাকে যেটা বলেছি সেটা করতে হবে, তা না হলে এই ভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চাকরির চিন্তা করো। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে আসলো। আর মনে মনে ভাবতে লাগলো আসলে বিষয়টা কি, নীল কেন এই ভার্সিটিতে অন্য সব স্টুডেন্টদের চাইতে বেশি প্রায়োরিটি পাবে, কি আছে এর পিছনে। সেদিন বিকালবেলা নেহা যখন ভার্সিটি শেষ করে বাসায় ফিরবে তখনই ভার্সিটির গেট দিয়ে বাইরে বের হতে যাবে, নীল তার পথ আগলে দাঁড়ালো আর বলল, ম্যাডাম, শুনলাম আপনি নাকি টিউশন করান। আমি আজ থেকে আপনার কাছে টিউশন করতে চাই। আমি টিউশনি পড়াতাম, এখন চাকরি পেয়ে গেছি আর এখন টিউশনি পড়াবো না। কিন্তু ম্যাডাম, সেটা বললে তো হবে না। প্রিন্সিপাল স্যার কি বলে দিয়েছে শুনলেন না? আমি আপনার পড়া বুঝতে পারিনি, তাই আমাকে আলাদা করে টিউশনই পড়াতে হবে। এর কারণ আমি মনে করি আপনি যদি আমাকে আলাদা করে টিউশন পড়ান তাহলে আমি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবো এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবো। এতদিন নিশ্চয়ই খারাপ রেজাল্ট করনি, তাহলে এখন খারাপ রেজাল্ট কেন করবে? এতদিন ক্লাসের পড়া বুঝে ভালো রেজাল্ট করতে পেরেছো, এখনও তুমি ক্লাসে মনোযোগী হও, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু ম্যাডাম,
আমি তো আপনার কাছে টিউশনি করতে চাই। আমি মনে করি আপনার কাছে টিউশনি করলেই আমি ভালো রেজাল্ট করতে পারবো। ক্লাসের পড়া আমার মাথায় ঢুকে না। এখন আপনি আমায় টিউশন পড়াবেন কি না সেটাই বলেন। তা না হলে কিন্তু আমি আবার প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব যে আপনি আমাকে টিউশন পড়াবেন না বলে দিয়েছেন। এই কি সমস্যা তোমার? আমি লক্ষ্য করেছি তুমি আমার পেছনে একদম আঠার মতো লেগে পড়েছো। কেন বলো তো? আপনি যে সুন্দরী, আপনার মতো মেয়ের পেছনে আঠার মতো না পড়লে কার পিছনে পড়ব বলুন? সত্যি ম্যাডাম, আপনি কিন্তু ক্রাশ খাওয়ার মতো একটা মেয়ে। চুপ করবে বেয়াদব মার্কা ছেলে। তোর এইসব বেয়াদব মার্কা কথাবার্তাগুলো তোর ক্লাস টিচারকে বলতে লজ্জা করে না তোর? তুই তো ছাত্র নামের কলঙ্ক। ম্যাডাম, আপনি যাই বলেন না কেন, আমাকে কিন্তু আপনার টিউশন পড়াতেই হবে। কারণ আপনি বুঝতে পারছেন না এখনও, এই ভার্সিটিতে আপনার চাকরি করাটা ডিপেন্ড করছে কিন্তু আমার উপর। আমি যদি বলি আপনি এই ভার্সিটিতে চাকরি করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এই ভার্সিটিতে চাকরি করাটা খুবই দুষ্কর হয়ে উঠবে। সেটা আপনি এখনও বুঝতে পারছেন না। নেহা তখন কোনো কথা না বলেই পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল। তখনই পিছন থেকে নীল হাতটা ধরে ফেলে আর বলে, আমি নীলকে অ্যাভয়েড করার মতো শক্তি এখনও কোনো মেয়ের হয়নি। আর আপনি কি না আমার কথার কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। নীল হাতটা ছেড়ে দাও বলছি। ভালো হবে না কিন্তু। স্টুডেন্ট হয়ে ম্যামদের হাত ধরা এটা কোন ধরনের অসভ্যতা আমি বুঝতে পারছি না। আমি খুবই ভদ্র ফ্যামিলির ছেলে। আমি কারোর সঙ্গে অসভ্যতম করতে চাই না। কিন্তু কেউ যদি ইচ্ছে করে আমার সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তো তার সঙ্গে আমাকে খারাপ আচরণ করতেই হবে, তাই নয় কি? আমি তোমার সঙ্গে এখানে কোনো খারাপ আচরণ করিনি। তুমি কিন্তু আমার একদম মেজাজ খারাপ করবে না। সকাল থেকে তুমি আমার সঙ্গে লেগে আছো কেন বলো তো? আপনাকে আমার মনে ধরেছে তাই। বিশ্বাস করেন ম্যাডাম, ভার্সিটিতে কত সুন্দরী মেয়েরা আনাগোনা করে, কিন্তু তাদের প্রতি কখনো আমার নজর যায় না। কিন্তু বিশ্বাস করেন, আপনি যেই না এখানে এসেছেন অমনি আপনাকে আমার ভালো লেগে গেছে। এক কথায় আমি আপনার প্রেমে পড়ে গেছি। নীল, আমি সত্যি বলছি, তুমি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এটা কিন্তু তোমার জন্য ভালো হবে না, আমি বলে দিলাম। এক মুহূর্ত দেরি না করে সোজা সেখান থেকে বাসায় চলে গেল। আর নীল সেও নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে পড়লো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। এটা তার নিত্য দিনকার অভ্যাস। ভার্সিটিতে পড়াশোনা করলে করুক, না করলে নাই, ভার্সিটিতে গিয়ে এসে বিকেলে বন্ধুদের নিয়ে তার একটা আড্ডা দেওয়ার চাই। তা না হলে তার রাতে ঘুম হয় না। চলে গেল তাদের সেই পুরনো আড্ডাখানায়। কি ব্যাপার দোস্ত, বুঝলাম না ব্যাপারটা। তুই ভার্সিটিতে ম্যামের সঙ্গে গেটের বাইরে দাঁড়িয়ে এতক্ষণ কি কথা বলছিলি? দোস্ত, আমি মনে হয় প্রেমে পড়ে গেছি ওই ম্যাডামের। কি বলিস দোস্ত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভার্সিটিতে কত মেয়েরা তোর পেছনে লাইন মারে, তুই তাদের পাত্তা দিস না, আর এখন কিনা বলছিস ম্যাডামের প্রেমে পড়ে গেছিস? আমার মনে হয় সত্যি তোর মাথায় সমস্যা হয়েছে। দোস্ত, সমস্যা মাথায় নাকি অন্য কোথাও হয়েছে সেটা তো আপাতত বলতে পারছি না, তবে ম্যাডামের প্রেমে পড়ে গেছি এই কথাটা একদম সত্যি। তুই বিশ্বাস কর। ঠিক আছে দোস্ত, এই ব্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন তোকে একটা কথা বলা ছিল। আসলে ম্যাডামের বাসা আমার বাসার সাথে, কিন্তু খুব কাছে। এই ম্যাডাম কিন্তু আমার পরিচিত, কিন্তু সেটা ক্লাসে প্রকাশিত হয়নি কারণ আমি বলিনি। তবে তোকে একটা কথা বলতে চাই, ম্যাডাম কিন্তু একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে। শোন, আজ পর্যন্ত এমন কোনো প্রাণীর জন্ম হয়নি যে আমার সামনে থেকে আমার শিকার ছিনিয়ে নিয়ে যাবে। কোনো চিন্তা করিস না, যতই প্রেম করুক না কেন বউ কিন্তু আমারই হবে। অতঃপর তারা বেশ কিছুক্ষণ আড্ডা দেয়া আর গল্প গুজব করে রাত 8টার দিকে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসতেই নীলের আম্মু তাকে বলল, নীল, আমি আসলে বুঝতে পারছি না তোর ব্যাপারটা কি। এবছর ফাইনাল ইয়ারের পড়াশোনা করছিস অথচ তুই প্রতিদিন রাত 8টা-10টার পর বাসায় আসছিস। এভাবে পড়াশোনা করলে কি আদৌ পড়াশোনা হবে? আম্মু, তুমি কোনো চিন্তা করো না, এবার আমি নিশ্চিত ভালো রেজাল্ট করব। আর একটা কথা, ভার্সিটিতে একটা নতুন ম্যাম এসেছে, আমি ওই ম্যামের কাছে টিউশন করতে চাই। তুই কোথায় টিউশন করবি সেটা তো তোর ব্যাপার। এ ব্যাপারে আমাকে বলছিস কেন? কখনো কি কোনো কাজ করতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করছিস নাকি আজকেই প্রথমবার? এই কথাটা তোমায় বলছি,
কারণ হয়তো ওই ম্যাম তোমার ছেলের বউ হয়ে তোমার বাড়িতে আসতে পারে তাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেটাই বুঝতে পারছি না। কি সব পাগলের মতো কথাবার্তা বলছিস? তোর ভাজেটির মেয়ে আবার আমার ছেলের বউ হয়ে বাড়িতে আসবে কি করে? আম্মু, আমি সত্যি বলছি, আমি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি প্রথম দেখাতেই। মেয়েটা এতটাই সুন্দর যে আমি কেন দেখলে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে ভার্জিটির মেমের প্রেমে? এটা তো জাস্ট অসম্ভব একটা কাজ। বাবা, আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, এইসব ফাজলামো মার্কা কাজকর্ম বাদ দিয়ে এবার পড়াশোনায় মনোযোগ দিয়ে। কারণ তুই খুব ভালো করে জানিস তোর বাবা কিন্তু অনার্স কমপ্লিট করার পরে তোকে বিজনেসে জয়েন করবার বলে চিন্তা ভাবনা করছে। কেন তোমরা অযথাই আমাকে ঝামেলায় পড়াতে চাইছো বলো? আমি তো বিজনেস করতে চাই না, আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করছি, আমি ম্যাথের টিচার হতে চাই। তোমাকে মেয়েদ নিয়ে পড়াশোনা করতে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে যাতে তুমি বিজনেসের হিসাব কিতাব খুব ভালোভাবে বুঝতে পারো, তাই? তাছাড়া অন্য কোনো কারণ নেই তোমাকে এই বিষয়ে পড়তে দেওয়ার পিছনে। সো তুমি এসব ফালতু চিন্তা মাথা থেকে ফেলে দাও এবং আমরা যেটা বলছি সেটাই করো। আমরা তোমার মা বাবা, তোমার ভালোর জন্যই এইসব কিছু করছি। হ্যাঁ, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো, পড়াশোনা আমি করছি, আর সিদ্ধান্ত তোমরা নেবে এটা হতেই পারে না। আমি কখনোই তোমাদের কোনো কথা শুনবো না। তোমরা যদি জোর করে আমার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাও তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য, আর কখনোই ফিরে আসবো না। এই কথা বলতে বলতে নীল সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। সেই রুমে গিয়ে সোজা মোবাইল নিয়ে বসে পড়লো আর মোবাইলে গেম খেলতে শুরু করলো। এভাবেই চলে তার প্রতিটা দিন। পড়াশোনায় সে একদমই অমনোযোগী, কিন্তু পরীক্ষার সময় কিভাবে যে কোনো রকম পাশ করে যায় সেটা আল্লাহই খুব ভালো জানে। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নীল ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা না করে বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে তার আম্মু বলল, কি ব্যাপার নীল, নাস্তা না করে চলে যাচ্ছিস কেন? আমি এত সকালবেলা ঘুম থেকে উঠে তোদের জন্য নাস্তা বানিয়েছি, আর তোরা কেন নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যাবি? আম্মু, আজ আমার ক্ষুধা নেই, আমি কিছু খাবো না, তোমরা খেয়ে নিও। আর আব্বু ঘুম থেকে উঠলে বলে দিও আমার কিছু টাকার প্রয়োজন, আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিতে। আমি বুঝি না তুই এত টাকা পয়সা দিয়ে কী করিস? এই তো সেই দিনে আব্বুর কাছ থেকে 50,000 টাকা নিলি, এখন 1 সপ্তাহ হয়নি, এর মধ্যে এত টাকা খরচ করছিস তুই? সব সময় আমার কাছ থেকে সব কিছুর হিসাব নিতে আসবে না। আমি তোমাদের সব কিছুর হিসাব দিতে বাধ্য নই। আমি তোমাদের ছেলে, এত টাকা পয়সা আমাদের, তাহলে সেগুলো যদি আমি খরচ না করি তাহলে কে খরচ করবে বলো শুনি? হ্যাঁ ভাইয়া, তুই একদম ঠিক কথাই বলেছিস। ভার্সিটিতে গিয়ে সারাদিন গুন্ডামি করবি আর ভার্সিটি থেকে এসে তোর বন্ধুদের নিয়ে আড্ডা দিবি, আর বাসায় এসে সারাদিন মোবাইল টিপাটিপি করবি, আর তারপরও তোর প্রতি সপ্তাহে 50,000 টাকা হাত খরচ চাই। তোর মতো নবাবজাদা যেন আর কারো ঘরে জন্ম না নেয়। দেখো রিমি, ঠিক করে কথা বলো। আমার বাবার এত টাকা পয়সা, সেগুলো যদি আমি খরচ না করি তাহলে সেগুলো কে খরচ করবে? আমি কি সেগুলো তোর জামাইয়ের জন্য জমিয়ে রাখতে দেবো নাকি? শোন, আমার জামাই কোনো ভিক্ষুক নয় যে তোদের বাড়ি থেকে যৌতুক পেতে আসবে। আমি তাকে বিয়ে করব, সে সেলফ ডিপেন্ডেন্ট হবে, সে নিজের পাপের টাকারও ধার ধারবে না। বুঝতে পেরেছিস? ও, তার মানে তুই ঠিক করে রেখেছিস তুই কাকে বিয়ে করবি, তাই না? একদমই নয়। আমি তোর মতো নয় যে ভার্সিটিতে গিয়ে শুধু ফালতু টাইম ওয়েস্ট করব। কাল ভার্সিটিতে তুই কি করেছিস আমি সব জেনেছি। এখনো সময় আছে, ভালো হয়ে যা। কেন ভার্সিটির ম্যামের পেছনে পড়েছিস? জানিস তুই এই ম্যাম সম্পর্কে কোনো কিছু? রিমি, একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু সম্পর্কে তোর বড় ভাই, তাই আমাকে কোনো কথা বলতে হলে আগে 10 বার চিন্তা করে নিবি, তারপর বলবি। আর একটা কথা, আমি কিন্তু তোর থেকে কখনোই কোনো অ্যাডভাইস নিতে চাই না, সো আমাকে কোনো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবি না তুই। অতঃপর রিমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল সেখান থেকে বের হয়ে সোজা নেহার বাসার সামনে চলে গেল। সে গতকাল হৃদয়ের কাছ থেকে নেহার বাসার ঠিকানা নিয়েছিল। নেহা রেডি হয়ে বাসা থেকে বের হবে, তখনই সেখানে নীলকে দেখতে পেল। কি ব্যাপার, তুই এখানে কি করছিস? আর আমার বাসার ঠিকানা তুই কোথায় পেলি? আপনার বাসার ঠিকানা জোগাড় করাটা আমার জন্য
খুব একটা কঠিন। আমি খুব সহজেই আপনার বাসার ঠিকানা জোগাড় করে ফেলেছি। এখন আমি আপনাকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর বিকেলবেলা আমি ভার্সিটি থেকে সোজা একা নিয়ে আসব। তারপর আপনি আমাকে টিউশন করাবেন আর তারপর আমি বাসায় যাব। তোকে তো আমি বলে দিয়েছি আমি এখন টিউশনি পড়াবো না। আর তাছাড়া আমি কি তোকে বলেছি তুই এখান থেকে আমাকে ভার্সিটিতে নিয়ে যাবি আর নিয়ে আসবি? আমার পায়ে যথেষ্ট শক্তি আছে, আমি হেঁটে হেঁটেই ভার্সিটিতে যেতে পারবো। এই কথা বলে নেহা সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নীল তাকে সেটা করতে না দিয়ে নেহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। আর রাস্তার মাঝেই নেহার দুই ঠোঁটে তার দুই ঠোঁট ডুবিয়ে দিল। তারপর চলতে লাগলো প্রায় 5 মিনিট তাদের কিসিং পর্ব। নেহা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু নীলের শক্তির কাছে সে কোনোভাবেই পেরে উঠছিল না। আসলে একটা পুরুষ মানুষের সঙ্গে একটা মেয়ে মানুষ কি করে পেরে উঠবে বলুন? নীল নেহাকে প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, এখন তো শুধু এইটুকু করেছি, আর যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে আগেই বাসরটা করে নিতে বাধ্য হব। আশা করি আপনি আমাকে সেটা করতে বাধ্য করবেন না, কারণ আপনারও মান ইজ্জতের লাগবে আর আমারও। তোর সাহস কি করে হলো আমাকে এইভাবে কিস করার? তুই তো আসলে একটা অসভ্য আর নির্লজ্জ একটা ছেলে। আমি আজকে তোর বাবার সঙ্গে কথা বলবো, যেইভাবেই হোক, তারপর তোর ব্যবস্থা করব। এই চেষ্টাটা আপনি ভুলেও করবেন না, তাহলে প্রিন্সিপাল স্যার আপনাকে যেটা বলেছে আপনার সঙ্গে সেটাই হবে। আপনি এই ভার্সিটিতে চাকরি করতে পারবেন না। চাকরি করতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার, কিন্তু আমি তোর সঙ্গে বোঝাপড়াটা করেই নেব, কারণ তোকে ক্ষমা করা যায় না, তুই ক্ষমার অযোগ্য। এই বলে নেহা সেখান থেকে হেঁটে হেঁটে ইউনিভার্সিটিতে চলে গেল। সেদিন নেহা যখন ক্লাসে আসলো তখন ক্লাসে কোনো স্টুডেন্ট ছিল না। নেহা প্রায় 20 মিনিট একা একাই ক্লাসে বসে রইল, আর তারপরও ক্লাস থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল। স্যার কি ব্যাপার, অনার্স ফাইনাল ইয়ারের কোনো স্টুডেন্ট নেই কেন? আমি আজ ক্লাসে গিয়ে 20 মিনিট একা একা বসে থেকে তারপর চলে এসেছি। এসব আপনি কি বলছেন? 1 মিনিট ওয়েট করুন, আমি দেখছি। এই কথা বলেই প্রিন্সিপাল স্যার অফিস পিয়নকে দিয়ে অনার্স ফাইনাল ইয়ারের সমস্ত স্টুডেন্টকে নিজের কেবিনে ডেকে নিলেন আর বললেন, কি ব্যাপার ছাত্রছাত্রীরা, নেহা ম্যাডামের ক্লাস তোমরা করনি কেন আজকে? এটা স্যার, ম্যাডামকে বলেছিলাম আমাকে টিউশনি পড়াতে, কিন্তু ম্যাডাম সেটা পড়াবে না, তাই সিদ্ধান্ত নিয়েছি ম্যাডাম যেহেতু টিউশন পড়াবে না তাই ক্লাস করব না। আর আপনি তো জানেন আমার ক্লাস, আমি না গেলে আমার কোনো বন্ধুরাই ক্লাস করতে যায় না। কেমন ধরনের পাগলামো নীল? তুমি তো এখানে পড়াশোনা করতে এসেছো। আমি জানি তোমার অধিপত্য একটু বেশি, কিন্তু একটা ম্যাডামের সঙ্গে কি এরকম বেয়াদবি করাটা ঠিক হচ্ছে? ম্যাডাম যদি স্টুডেন্টের ভালো মন্দ না বুঝে তাহলে ওই ম্যাডামের ক্লাস আমি করব না। অন্য স্টুডেন্টরা করবে কিনা সেটা আপনি অন্য স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে নিন। না স্যার, আমরা কেউই এই ম্যাডামের ক্লাস করব না। এই বলে সকল স্টুডেন্ট একসঙ্গে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে গেল। সবাই চলে যাওয়ার পর প্রিন্সিপাল স্যার নেহাকে বলল, মিস নেহা, আমার মনে হয় নীল আপনাকে যেটা বলেছে সেটা মেনে নেওয়া উচিত, কারণ স্টুডেন্টরা যদি আপনাকে বয়কট করে তাহলে এই ভার্সিটিতে আপনার চাকুরি করাটা খুব দুষ্কর হয়ে যাবে। আমিও আপনার জন্য কিছু করতে পারবো না। এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমি ভেবে তারপর আপনাকে জানাচ্ছি। এই কথা বলে নেহা প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে আসলো আর বসে বসে ভাবতে থাকলো কি কারণে নীলকে সবাই এত বেশি প্রায়োরিটি দেয়, আর কি কারণেই বা সে নিজেকে এরকম খুব বড় কিছু মনে করে। এইসব চিন্তা করতে করতেই ভার্সিটি ছুটির সময় হয়ে গেল, আর নেহা ভার্সিটি থেকে বের হয়ে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে তখনই নীল তার সামনে এসে দাঁড়ালো আর বলল, ম্যাডাম কি সিদ্ধান্ত নিলেন আমার ব্যাপারে? আপনি কি আমায় টিউশন পড়াবেন নাকি ভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেন? চাকরিটা তো এই মুহূর্তে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি খুবই আর্থিক প্রবলেমে আছি, তাই চাকরি তো আমায় করতেই হবে। ঠিক আছে, তুমি আজ থেকে আমার বাসায় চলে এসো, আমি তোমাকে টিউশন পড়াবো। সত্যি বলছেন ম্যাডাম? আসলেই আমি বিয়ের আগে শ্বশুরবাড়ি যাবার অনুমতিটা পেয়ে যাব, তাহলে তো খুবই ভালো হয়। যাই হোক ম্যাডাম, আই এম সো হ্যাপি অ্যান্ড সো এক্সাইটেড। এবারের নীল নেহার পিছু পিছু নেহার বাসায় চলে আসলো, আর নেহা বাসায় এসে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। নীল তখন ড্রয়িং রুমে বসে আছে,
তখনই নেহার আম্মু সেখানে আসলো আর তাকে বলল, কি ব্যাপার বাবা, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? আমি নীল, আমি নেহা ম্যামের স্টুডেন্ট। ওনার কাছে আজকে থেকে অঙ্ক পড়ব, তাই এসেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালোভাবে পড়ো। আর আমার মেয়েটা কিন্তু খুব ভালো অঙ্ক করাতে পারে, তুমি একটু মনোযোগ দিয়ে দেখলেই সবটা বুঝে যাবে। আশা করি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। হ্যাঁ আন্টি, ঠিক আছে। অতঃপর নেহার আম্মু সেখান থেকে চলে গেল। নেহা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ড্রয়িং রুমে আসলো। তখনই নীল বলল, ম্যাডাম, আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে কিছু খেতে দেবেন? তুমি কিছু না খেয়ে কেন এখানে চলে এসেছো? আমি কি বলেছিলাম আমার পেছন পেছন চলে আসো? তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আসবে। আমাদের 3 জনের সংসার, এখানে আমাদের সব কিছুই মেপে ঝুঁকে করা হয়, কারোর জন্য বেশি কিছু করা হয় না। তাছাড়া তুমি আমাদের বাসাটা দেখেই বুঝতে পারছো আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের সেরকম সামর্থ্য হয়ে ওঠে না খুব বেশি রান্না করে রাখতে। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই, আপনি পড়ানো শুরু করুন, আমার কিছু লাগবে না। আমি এমনিতেই আপনার সঙ্গে মজা করছিলাম আর কি। নীল, মাইন্ডেড, তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, ফাজলামো করতে নয়। তুমি যদি ফাজলামো করো তাহলে আমি সত্যি বলছি আমি তোমায় টিউশন পড়াবো না, প্রয়োজন হলে ভার্সিটির চাকরিটাই ছেড়ে দেবো, কারণ আমি ফাজলামো করা একদমই পছন্দ করি না। ম্যাম, আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, যদি অনুমতি দেন তো বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলো, কিন্তু কোনো অদরকারি কথা বলবে না। অদরকারি কথা বলা আমি একদম পছন্দ করি না। ম্যাডাম, আমি সত্যি বলছি, একদম ফাইজলামো নয়। আপনি কিন্তু অনেক সুন্দরী, আপনাকে দেখলে যে কোনো ছেলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে, যেমন আমি। নীল, আমি তোমাকে অঙ্ক করাবো, প্রেম নয়। তাই বই বের করো, আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। এই কথা বলে নেহা নীলকে একটা অঙ্ক বুঝিয়ে দিতে শুরু করলো। আর তখনই নেহা বলল, ধরো স্কোয়ার প্লাস 2 ab মাইনাস a b প্লাস 2b 2ab ইকুয়াল টু 2ab। কথাটা বলা মাত্রই নীল নেহার হাতটা চেপে ধরলো। তখনই নেহা তাকে বলল, কি ব্যাপার, আমি তোমাকে অঙ্ক করতে বলেছি, তুমি আমার হাত ধরলে কেন? ম্যাডাম, আপনি তো বললেন ধরতে, তাই তো আমি আপনার হাত ধরলাম, কিন্তু আপনি তো আমাকে এটা বলেননি অন্য কোথাও ধরতে হবে নাকি। অন্য কোথাও ধরতে হলে বলুন। শাট আপ, আমি বুঝতে পারছি না আমি কোন পাগলের পাল্লায় পড়েছি। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি তোমাকে অঙ্ক ধরতে বলেছি, আমাকে ধরতে বলিনি। ও ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আই এম সো সরি। আমি আসলে বুঝতে পারিনি, আপনি তো সেভাবে বলেননি, আপনি তো বলেছিলেন ধরতে, আমি ভেবেছিলাম আপনার হাত ধরতে। ভেবেছিলাম আপনি হয়তো আমাকে এটা বলছেন যে আমি সারা জীবন যেন আপনার হাতটা ধরতে পারবো কিনা, তাই তো ধরে দেখাচ্ছিলাম পারবো কিনা। আল্লাহ, তুমি তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছেড়ে দেবে। এ কোন পাগলের পাল্লায় পড়েছি আমি সেটাই বুঝতে পারছি না। তুমি এখানে চুপচাপ অঙ্ক করবে, আমি কোনো কথা শুনতে চাই না। চুপচাপ অঙ্কয় মনোযোগ দাও। এই বলে নেহা নীলকে অঙ্ক বোঝাতে শুরু করলো। নীল কিছু বুঝতে পারলো না কি পারলো না সেটা বোঝা গেল না, কিন্তু সে নেহার দিকে হা করে তাকিয়ে রইল। নেহা যতক্ষণ অঙ্ক পড়াচ্ছিল ঠিক ততক্ষণ নেহা অঙ্ক শেষ হলে নীলকে বলল, আমি 2টো অঙ্ক করে দিয়েছি, আর 2টো অঙ্ক তুমি কাল বাড়ি থেকে করে নিয়ে আসবে, তারপর আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিব। কথাটা বলে নেহা নীলের দিকে তাকিয়ে দেখলো নীল তার দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে নেহা বলল, কি ব্যাপার নীল, আমি তো তোমাকে কিছু বলেছি, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ না মানে ম্যাডাম, আপনি কি বলছেন আমি তো সেটাই বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, অঙ্ক আমি করে নিয়ে আসবো। ম্যাডাম, আমার না একা যেতে খুব ভয় লাগে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আপনি কি আমাকে একটু এগিয়ে দিতে পারবেন? তোমার কি মাথা খারাপ নাকি? আমি একটা মেয়ে মানুষ, আমি কেন তোমাকে আগিয়ে দিতে যাব? তুমি একটা ছেলে মানুষ, তাছাড়া তোমার সঙ্গে বাইক আছে, তুমি একাই চলে যেতে পারবে। আর আমি এটাও খুব ভালোভাবে বুঝতে পারছি তুমি আমার সঙ্গে ফাজলামো করার জন্য এই কথাগুলো বলছো। নীল, একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, তুমি যদি এরকম ফাজলামো করতেই থাকো তাহলে কিন্তু আমি এই ভার্সিটির চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হব। সমস্যা নেই, এই চাকরিটা ছেড়ে দিয়ে আমার সেবা করার চাকরিটাও নিয়ে নিতে পারেন, আমি কিন্তু ভালো মাইনে দেব বলে দিলাম। নীল প্লিজ, তুমি এখান থেকে যাও, আমি তোমার এসব পাগলামো মার্কা কথাবার্তা আর সহ্য করতে পারছি না। প্লিজ তুমি এরকম করো না,
আমার কাছে ভালোভাবে পড়তে পারলে এসো, নয়তো এসো না। নীল তখন মুচকি মুচকি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, নীলের মনে পড়েছে ম্যাম, তোমাকে কি এত সহজে ছেড়ে দেওয়া যায় নাকি? তোমাকে আমার প্রেমে পড়তেই হবে, সেটা আজ না হোক কাল। এই বলতে বলতে নীল বাসায় চলে আসলো। বাসায় আসতে না আসতেই তার আম্মু তাকে বলল, কি ব্যাপার নীল, প্রতিদিন তো বিকাল 4টার মধ্যে বাসায় চলে আসিস, আর আজ আসতে সন্ধ্যা হলো কেন? এখন কি আবার নতুন কোনো ধান্দা শুরু করছিস নাকি? তুমি সবসময় এমন কেন বলো বলো তো? আমি কি সবসময় শুধু ধান্দা নিয়েই থাকি, নাকি আমার তো অন্য কোনো কাজও থাকতে পারে, তাই না? আমি আজ থেকে নতুন ম্যাডামের কাছে টিউশন পড়া শুরু করেছি। আমি আজ থেকে ওখানে টিউশন করব। মানে তুই কাল আমাকে কি বলেছিলি যে মেয়েটার উপরে ক্রাশ খেয়েছিস, যে মেয়েটার সঙ্গে প্রেম করতে চাইছিস, ওই মেয়েটার কথা বলছিস? এই তো আমার আম্মুর মতন কথা, তুমি এক কথাতেই বুঝে গেছো আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি আমার হবু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। শাশুড়ি মার সঙ্গেও দেখা হয়েছিল। আমার শাশুড়ি মাটা না বেশ ভালো, আমার সঙ্গে খুব ভালো করে কথা বলল। তুমিও ওভাবে কোনোদিন আমার সঙ্গে কথা বলনি। এটা তো শুধু তোর বেলা নয়, সব ছেলের বেলায় নিজের মায়ের থেকে শাশুড়ি মা একটু বেশি ভালো হয়। যাই হোক, তা কবে যাচ্ছিস শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে? আমি পুরুষ, আমি কেন শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে যাব? আমি পড়াশোনা করে ছোট্ট মতো একটা চাকরি করব, আর তারপর বউ নিয়ে আমি আমার মতো থাকব। তোমাদের বাড়িতেও তো থাকবো না, তাহলে ঘর জামাই থাকার কথা আসছে কোথা থেকে? তা ভাইয়া, তুই কবে যাচ্ছিস এই বাড়ি থেকে বিদায় হয়ে? মানে কবে থেকে আমরা তোর হাত থেকে রেহাই পাবো সেটাই জানতে চাইছিলাম আর কি। চিন্তা করিস না, যতদিন আল্লাহর কাছে না যাই ততদিন তোরা আমার অত্যাচার থেকে মুক্তি পাবি না, এইটুকু নিশ্চিত তোরা থাকতে পারিস, কারণ আমি থাকতে তোদের কোনো ভরসা নেই। হ্যাঁ, সেটা তো আমরা খুব ভালো করেই জানি। তোর মতো আপদ যেখানে আছে সেখানে কেউ শান্তিতে ভালোভাবে থাকতে পারে না। তুই যেখানেই যাবি সেখানেই একটা না একটা ঝামেলা করেই আসবি। তো আজ বল তো শুনি, প্রাইভেট ম্যাডামের বাসায় গিয়ে কি করেছিস? সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে এসেছি, আর শাশুড়ি মাকে বলে এসেছি আগামীকাল থেকে যেন আমাকে জামাই আপ্যায়ন করতে রেডি হয়ে থাকে। তুই কবে যাবি তোর শ্বশুরবাড়ি সেটাই বল শুনি। তুই তো সবসময় পটাং পটাং কথা বলিস। নীল, তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুই আমার মেয়েটার সঙ্গে একদম এরকম আচরণ করবি না। আমার মেয়েটা কত লক্ষ্মী, আমার মেয়েটাকে যে বাড়ির লোকেরা বউ হিসেবে পাবে তারা খুব ভাগ্যবান হবে। কারণ আমার মেয়েটা এতটাই লক্ষ্মী যে আমার মেয়েটা আমার ঘরে আসার পর থেকে সব কিছুতেই শুধু উন্নতি হচ্ছে, আর যখন তুই এসেছিলি তখন শুধু অবনতি হচ্ছিল, বুঝতে পারছিস? হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি আমার জন্ম হওয়ার পর থেকেই আমার বাবার এত উন্নতি হচ্ছে, আর তোমার মেয়ে সেসব কিছুই না। আমার সঙ্গে তোমরা সবসময় মিথ্যে কথা বলো, সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, এখন খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আম্মু কেন তোকে খেতে দেবে? তুই না তো শ্বশুর বাড়িতে গিয়েছিলি, তো শ্বশুর বাড়িতে তোকে জামাই আপ্যায়ন করেনি? অন্তত লাথি দিয়ে 2-4টা বসানো অন্তত উচিত ছিল। ঠিক আছে, তাহলে তোর জামাই যখন আমাদের বাড়িতে আসবে তখন আমরা লাঠি দিয়েই আপ্যায়ন করে দেব না হয়? আমার জামাই কি তোর মতো লাফাঙ্গা নাকি যে তাকে লাঠি দিয়ে আপ্যায়ন করতে হবে? আমার জামাই যথেষ্ট ভদ্র ফ্যামিলির ছেলে। তাছাড়া এইসব কথা তোকে বলছি কেন? তোর মতো লাফাঙ্গাকে এসব কথা বলে কি লাভ? দয়া করে তোরা দুজন ঝগড়া করা বন্ধ কর, আমি তোদের এইসব ঝগড়াঝাটি আর সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে এইসব কিছু থেকে মুক্তি দিয়ে, আমার কান দুটো একদম ছালাপালা হয়ে গেছে। তুমি এসব কথা আমাকে কেন বলছো? তোমার এই লাফাঙ্গা মার্কার ছেলেকে কিছু বলতে পারো না? সে তো সবসময় শুধু শয়তানি ফাজলামি আর ইত্যামি করে থাকে। তাকে কেন একটু ভালো হতে বলতে পারো না? সেটা এখন বড় হয়েছে, বিয়ে করলে 3 বাচ্চার বাপ হয়ে যাবে। যেখানে জানিস আমাকে বিয়ে করালে আমি 3 বাচ্চার বাপ হয়ে যাব, তাহলে এখনো বিয়েটা করার চেষ্টা কেন? দেরি করছিস কেন? আমার বউটাকে কেন আমার ভালোবাসা থেকে বঞ্চিত করছিস?
দেখলে তো আম্মু, তোমার ছেলে বিয়ের জন্য একদম দিওয়ানা হয়ে পড়েছে। কেন তোমার ছেলেকে বিয়ে পড়াচ্ছ না? তাড়াতাড়ি বিয়ে করিয়ে উদ্ধার করিয়ে দাও। আমি তো তোর সঙ্গে আর কোনো কথাই বলবো না, কারণ তোদের সঙ্গে কথা বলে আমি কোনোভাবে পেরে উঠবো না। আজ তোর আব্বুর বাসায় আসুক, তারপর তোর আব্বুর কাছে আমি সব বলে দেব। তোমার যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আব্বুর কাছে বলে তুমি বিশেষ কোনো ফল পাবে বলে তো আমার মনে হয় না, কারণ আব্বু তো তোমাদের ছাড়া কারো কোনো কথাই বিশ্বাস করে না, শুধু আমার কথা ছাড়া। এই বলে নীল হাসতে হাসতে সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। আর রুমে গিয়ে ব্যাগপত্র বিছানার উপর রেখে দিয়ে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ল। রাত আনুমানিক 10টার মতো বাজে। তার ছোট বোন তাকে ডাকতে এসেছে খাবার খাওয়ার জন্য। আর রুমে ঢুকেই রিমি দেখতে পেল সারাটা রুম একদম অগোছালো, বলতে গেলে একদম গরুর ঘরের মতো হয়ে আছে। রিমি তখন নীলকে ঘুম থেকে ডেকে তুলল আর বলল, এই নিজের রুমটাকে একটু গুছিয়ে রাখতে পারিস না? এটা রুম নাকি গরুর ঘর? এটা রুম নাকি গরুর ঘর সেটা তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস না? আমাকে কেন জিজ্ঞাসা করছিস? এতই যখন তোর চোখে বাজে তাহলে একটু গুছিয়ে দিলেই তো পারিস। আমি তো চাকর নই যে তোর রুম গুছিয়ে দেব। নিজের রুমটা নিজে গুছিয়ে রাখতে পারিস না, আবার আমাকে কেন বলছিস? যেখানে যে কাজটা তুই করে দিতে পারবি না সেখানে কোনো কথা বলতে আসবি না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। চুপচাপ এখান থেকে চলে যা, আমাকে কখনো কোনো জ্ঞান দিতে আসবি না। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই থাকবো। আবার আমাকে কেন বলিস? হ্যাঁ সেটাই তো, আমি কেন তোকে কিছু বলতে যাব? আমি কে তোর? আমি তোকে কিছু বলতে চাই না। তোর যেভাবে ইচ্ছা তুই সেভাবে থাক। মনে চাইলে রাস্তায় গিয়ে থাকতে পারিস, তাও আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন আব্বু তোকে খাওয়ার জন্য ডাকছে। এবার নিচে এসে খাবার খেয়ে আম্মুকে উদ্ধার করতে বলেছে। তোদের খাবার তো রাখা, আমি আর তোদের খাবার খাবো না। আমি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসবো। তোদের বাড়ির রান্নাবান্না এখন আর এসব ভালো লাগে না। আমি রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খেয়ে আসবো। কথাটা বলতেই রিমি মুখটা ভেঙচি মেরে সেখান থেকে চলে গেল। আর নিচে গিয়ে তার আম্মুকে বলল, আম্মু তুমি নাকি ভালো করে রান্না করতে পারো না, তাই তোমার ছেলে বলেছে সে নাকি এখন থেকে আর এ বাড়িতে খাবে না, তাই শ্বশুর বাড়িতে গিয়েই খাবে। এই শোন, ও কি বলেছে আমি সব শুনছি। আমাকে আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। তুই গিয়ে চুপচাপ খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়। আজ তোর আব্বু বাড়িতে আসুক, হয় তোরা দুজনেই বাড়িতে থাকবি, নয়তো আমি তোদের এইসব নিত্য ঝামেলা আমার আর ভালো লাগে না। ভালো কথা বলতে গেলেই দোষ। আমি কোথায় ভালো কথা বলতে গেলাম, সেখানে তুমি কি না আমাকে এই কথা শোনাচ্ছ? এই বলে রিমিও সেখান থেকে মুখটাকে ভেঙচি মেরে চুপচাপ নিজের রুমে চলে গেল। এদিকে একটু পরেই নীল ডাইনিং টেবিলে খাবার খেতে আসলো। তখনই তার আম্মু তাকে বলল, কিরে এখন কেন এখানে এসেছিস? একটু আগেই তো বলছিলি তুই আর খাবার খাবি না, রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসবি, তাহলে কেন এখানে আসছিস? তোমার মেয়ে তোমাকে এসব কথা বলেছে? তোমার মেয়ে আমাকে একদম সহ্য করতে পারে না, সব সময় আমার পিছনে লেগে থাকে। আমি এই কথাগুলো একদম বলিনি। আমার খুব ক্ষুধা লেগেছে, আগে খাবার দাও তো দেখি। আবার মেয়ে কেন আমাকে বলতে যাবে? আমি নিজেই এখান থেকে শুনতে পাচ্ছিলাম, কারণ তুই কথাগুলো এতটাই জোরে বলেছিলি তাই আমি শুনতে পাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, বাদ দে, এখন খাবার টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, ভালো হয়ে যা। জীবনে ভালো মানুষের খুব প্রয়োজন। তুই যেগুলো করছিস ওগুলো কিন্তু একদম ভালো না। এই বলে নীলের আম্মু নীলকে খাবার দিল। আর নীল খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। এরপর চলে গেল বেশ কয়েকদিন। নীল প্রতিদিন এখন নেহার বাসায় বিকালবেলা পড়তে যায়। এভাবেই চলছিল দিনগুলো। হঠাৎ একদিন নীল ভার্সিটিতে এসে দেখতে পেল নেহা ভার্সিটিতে আসেনি। সে তখন প্রিন্সিপাল স্যারের কাছে নেহার ব্যাপারে জিজ্ঞাসা করলো, কিন্তু প্রিন্সিপাল স্যার নেহার ব্যাপারে কিছু বলতে পারল না, কারণ নেহার ফোন সুইচ অফ ছিল। তাই নীল আর এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে সোজা নেহার বাসায় চলে গেল। কিন্তু নেহার বাসার দরজায় তালা দেওয়া ছিল। নীল বুঝতেই পারছিল না কি হয়েছে, এখানে নেহারা কোথায় গেল। তাই সে পাশের ফ্ল্যাটের একজনকে জিজ্ঞাসা করলো। তখন উনি বলল, গত রাতে হঠাৎ নেহার আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে, তাই নেহা আর তার ছোট বোন তার আম্মুকে নিয়ে হসপিটালে গেছে, কিন্তু কোন হসপিটালে গেছে এটা কেউ বলতে পারবে না। এই কথা শুনে নীলের মাথা অনেকটাই খারাপ হয়ে গেল। সে ভাবতেই পারল না হঠাৎ করে কি এমন হয়ে গেল যাতে রাতে হসপিটালে চলে যেতে হলো। আর সবচাইতে অবাক করা বিষয়, কেউই এটা জানে না যে তারা কোন হসপিটালে গেছে।
নীলের মাথা কোনো কাজ করছিল না। সে কিভাবে নেহার ঠিকানা খুঁজে পাবে, সে পাগলের মতো শহরের প্রত্যেকটা হসপিটালে খোঁজ নিতে লাগলো, কিন্তু কোথাও তাদের খোঁজ পেল না। অবশেষে একটা হসপিটালে গিয়ে রিসেপশন থেকে জানা গেল নেহার তার আম্মু এই হসপিটালে আছে। তখনই সে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করলো, 306 নাম্বার কেবিনে যে রোগীটা আছে ওনার কি প্রবলেম, আমি সেটা জানতে পারি? ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইমার্জেন্সি কিডনি ডোনেট করতে না পারলে ওনার খুব বড় প্রবলেম হয়ে যাবে। ওনার মেয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম কিডনি কেনার মতো কোনো টাকা ওনাদের কাছে নেই। অপারেশন করা তো দূরের কথা, তাছাড়া এমন কাউকে খুঁজে পাচ্ছে না যারা কিডনি ডোনেট করতে পারে। পেশেন্টের ব্লাড গ্রুপ কি সেটা কি আপনি জানেন? হ্যাঁ, আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি রিপোর্ট দেখে জানাচ্ছি আপনাকে। এই বলে মেয়েটা রিপোর্টের ফাইলগুলো দেখতে থাকলো, আর দেখা শেষ হলে সে নীলকে বলল, ওনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। এই গ্রুপে কিডনি পাওয়া আমাদের জন্য খুবই দুষ্কর। আমরা এই কিছু হসপিটালে খোঁজ নিয়েছি, কিন্তু কোথায় এরকম কিডনি পাওয়া যায়নি। যাই হোক, আপনি এবার আমাকে এটা বলুন তো যে ওনার অপারেশন করাতে কত টাকা খরচ পড়বে? এই তো প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, কিন্তু উনি মেয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওনাদের এখানে 3 লাখ টাকা তো অনেক দূরে কথা। 30,000 টাকা ম্যানেজ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমি এইসব টাকা আপনাকে দেব, আর কিডনিও আমি নিজেই দেব। তবে একটা কথা, এসব কিছু কিন্তু আপনাদেরকে গোপন রাখতে হবে। কিন্তু কেন বলুন তো, আপনি কেন এতগুলো টাকা দেবেন? আর কেন বা আপনি নিজে কিডনি দিতে যাবেন? আপনাকে তো দেখে মনে হয় বেশ বড়লোক বাবার ছেলে। ওনাদের সঙ্গে তো মনে হয় আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না, তাহলে কেন আপনি বিনা সাথে এত কিছু করবেন? তরুণ, পৃথিবীটা বড়ই স্বার্থপর। মানুষ স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। আপনার পেশেন্টের বড় মেয়ে, ওনাকে তো দেখেছেন, ওনার নাম নেহা। ওই মেয়েটাকে আমি ভালোবাসি, তাই আমি এই সব কিছুই করব। ও আচ্ছা, লাভ কি বুঝতে পেরেছি। প্রবলেম নেই, আপনি কেন চিন্তা করবেন না। আমি সব কিছু গোপন রাখবো। তবে আল্লাহর কাছে শুধু এইটাই প্রার্থনা করব যেন আপনার মতো নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষটা যেন একদিন জয় হয়। হ্যাঁ, দোয়া করবেন যেন আমি আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে পারি। এই কথা বলে নীল সেখান থেকে চলে আসলো, আর বাড়িতে এসে টাকা ম্যানেজ করে তারপর হসপিটালে গিয়ে টাকা জমা করলো, আর কিডনি ডোনেট করার ব্যবস্থা করলো। নেহা হসপিটালের কেবিনে বসে কান্না করছে। তখনই নীল সেখানে গেল আর নেহাকে বলল, ম্যাডাম, আপনারা এত বড় একটা প্রবলেমে পড়েছেন, আমাকে জানালেন না? তোমাকে জানিয়ে কি হবে? তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার। তাছাড়া এই অল্প কয়েকদিনের পরিচয় তোমার সঙ্গে, তাহলে তোমার সঙ্গে কেন আমার ফ্যামিলি ম্যাটার শেয়ার করতে যাব? ম্যাডাম, অল্প কদিনের পরিচয় হলেও কিন্তু মানুষ মানুষকে সহযোগিতা করতে পারি, এই মনোভাব তো আপনার ভিতরে রাখা উচিত ছিল। যাই হোক, বলুন, আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? না, লাগবে না। আমি কারোর থেকে কোনো সহযোগিতা নিতে চাই না। আমার আম্মুকে যদি আল্লাহ পাক হায়াত দিয়ে থাকেন তাহলে আমার আম্মু বেঁচে থাকবেন, নয়তো আর কিছুই করার নেই। সব কিছু আমি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার আম্মুর কিডনি তো পাওয়াই যাবে না। তাছাড়া অপারেশন করতে যে টাকার প্রয়োজন সে টাকা আমরা কোথাও পাবো না, তাই সব আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করেন। ম্যাডাম, আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? না, সেটার প্রয়োজন হবে না, কারণ এটা 2-1 টাকার ব্যাপার না যে কারো কাছ থেকে ধার নেব। অনেক টাকার ব্যাপার, সেটা আমরা কোনোদিনও পারবো না, তাই সবকিছু আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছি। নীল তখন আর কোনো কথা না বলে হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। আর পরদিন ছিল নেহার মায়ের অপারেশন। সকালবেলা নার্স এসে নেহাকে বলল, আপনার আম্মুকে রেডি করুন, আজ রাতে ওনার অপারেশন হবে। আপনারাও নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করুন। কি বলছেন আপনি এসব? কিন্তু কি করে? আমরা তো টাকা ম্যানেজ করতে পারিনি। আপনারা তো বলেছিলেন আমার আম্মুর অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে, তাছাড়া ও নেগেটিভ গ্রুপের কিডনি, এগুলো তো ম্যানেজ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাহলে কিভাবে কি? সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, আর টাকার ব্যবস্থাও একজন করে দিয়েছে, কিন্তু তার পরিচয় আপনাদের কাছে দেওয়া যাবে না। আপনার আম্মুকে যদি বাঁচাতে চান তাহলে এটা আপনাদেরকে করতেই হবে। কেউ একজন বিনা স্বার্থে এতগুলো টাকা দিয়ে গেল, আর আপনারা আমার অনুমতি নিয়ে না নিয়ে সেগুলো রেখে দিয়েছেন। এই কাজটা কিন্তু একদম ঠিক হয়নি। আপনার আম্মুকে বাঁচানোটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
আপনার আম্মু বেঁচে থাকলে আপনাদের দুই বোনের মাথার উপর একটা ছায়া থাকবে, কিন্তু আপনার আম্মু যদি আপনাদের ছেড়ে চলে যায় তাহলে কি হবে সেটা একবার ভেবে দেখেছেন? তাই আমাকে প্রশ্ন করার থেকে বিরত থাকুন এবং আপনার আম্মুকে অপারেশনে পাঠানোর জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করুন। এই বলে নার্স সেখান থেকে চলে গেল। আর নেহা তখন বসে বসে মনে মনে ভাবতে থাকলো, কে এই মানুষটা যে নিজের পরিচয় গোপন করে এতগুলো টাকা দিয়ে গেল আর সেই সঙ্গে কিডনির ব্যবস্থা করে দিল। এই জগতে কি আদৌ এতটা ভালো মানুষ এখনো বেঁচে আছে? তখনই তার ছোট বোন তাকে বলল, আপু, আল্লাহ পাক হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে আছেন। আল্লাহ তো জানেন আমাদের আব্বু বেঁচে নেই। আম্মুকে আমাদের কাছ থেকে কেড়ে নিলে আমরা কি নিয়ে বাঁচব? তাই হয়তো আল্লাহ কোনো ফেরেশতাকে মানুষ রূপে আমাদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। তা না হলে কি এতগুলো টাকা কেউ বিনা স্বার্থে নিজের পরিচয় গোপন রেখে দিয়েছে? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের মুখের দিকে তাকিয়েছেন। আল্লাহর কাছে লাখ লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেছেন। হ্যাঁ আপু চল দু বোন 2 রাকাত করে নফল নামাজ আদায় করি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছে। তা না হলে তো আমরা আমাদের আম্মুকে বাঁচাতেই পারতাম না। চোখের সামনে আম্মু আমাদের ছেড়ে চলে যেত, আর এটা আমাদের 2 বোনের চোখ দিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। হ্যাঁ চল, আল্লাহ যেহেতু আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া তো জ্ঞাপন করতেই হবে। চল আমরা নামাজ পড়ি। এই বলে 2 বোন হসপিটালে নামাজের জায়গায় চলে গেল। আর সেখানে বসে এই 2 বোন নামাজ আদায় করলো। নামাজ শেষে দুজন আবার কেবিনে চলে এসেছে। তখনই নীল সেখানে আসলো আর বলল, ম্যাডাম, শুনলাম আজকে নাকি আপনার মায়ের অপারেশন। এতগুলো টাকা আর কিডনি কিভাবে ম্যানেজ হলো? সেটা তো জানি না। নার্স বলল কেউ নাকি একজন নিজের পরিচয় গোপন রেখে এগুলো দিয়ে গেছে। আল্লাহ হয়তো তাকে ফেরেশতা রূপে আমাদের জীবনে পাঠিয়েছে। জানি না কে সেই মানুষটা, তবে তার জন্য মন থেকে অনেক ভালোবাসার দোয়া রইল। আল্লাহ যেন এই মানুষটাকে সবসময় ভালো রাখে। আপনারা একবারও ওই মানুষটার পরিচয় জানতে চাইলেন না কিংবা দেখা করতে চাইলেন না? কি করে দেখা করব? নার্স তো বলল সেই মানুষটা আমাদের সামনে আসবে না, এমনকি আমাদেরও পরিচয় দেবে না। আমাদের এই মুহূর্তে আমাদের আম্মুকে বাঁচিয়ে তোলাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সে যেই হোক, আল্লাহ হয়তো তাকে আমাদের জন্য পাঠিয়েছে, তাই সে এসেছে। আমরা এর বেশি কিছুই জানতে চাই না। আমাদের আম্মু বেঁচে থাকলেই হলো। আমিও আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ যেন আপনার আম্মুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমি আজ তাহলে আসি, আমার একটু কাজ আছে। এই বলে নীল সেখান থেকে বের হয়ে সোজা অপারেশন থিয়েটারে চলে গেল। অপারেশন থিয়েটারে পৌঁছাতেই ডক্টর তাকে বলল, মিস্টার নীল, সত্যি আপনার মতো মানুষ হয় না। মিস্টার নীল, সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনি এতগুলো টাকা দিচ্ছেন আর সেই সঙ্গে নিজের শরীর থেকে একটা কিডনি বের করে আরেকজনকে দিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা যে আপনার জন্য রিস্ক হতে পারে সেটা চিন্তা আপনি একবারও করলেন না। দেখুন, আমার কিছু হলে আমার বাবার অনেক টাকা পয়সা আছে। আমার বাবা যেভাবেই হোক আমাকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু এই ফ্যামিলিটার পাশে যদি আমি না দাঁড়াই তাহলে এই ফ্যামিলিটা একদম ভেঙে পড়বে। আপনি নেহার অবস্থা দেখেছেন, মেয়েটা কান্না করতে করতে চোখের নিচে কালি পড়ে গেছে। কত রাত ঘুমায় না সেটা দেখলেই বোঝা যায়। এই ফ্যামিলিটার পাশে যদি এই মুহূর্তে আমি না দাঁড়াই তাহলে আর কেউ এই ফ্যামিলিটার পাশে দাঁড়াবে না, আর 2টো মেয়ে মা হারা হয়ে যাবে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের সমাজে মেয়েদের একা বেঁচে থাকাটা কতটা কঠিন আর কতটা কষ্টের সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। তো এই ব্যাপারে আর কেন আমাকে প্রশ্ন করছেন? ঠিক আছে, চলুন তাহলে অপারেশন শুরু করা যাক। অতঃপর ডক্টর অপারেশন শুরু করলেন। নীলের বডি থেকে কিডনি ট্রান্সফার করা হলো আর তারপর তাকে অন্য একটা আলাদা গোপন কেবিনে পাঠিয়ে দেওয়া হলো, যেটার খোঁজ হসপিটালের নার্স কেন অন্য কেউ জানে না, শুধু ডক্টররা ছাড়া। অপরদিকে সেই একই অপারেশন থিয়েটারে 10 মিনিট পর নেহার আম্মুকে নিয়ে আসা হলো এবং অপারেশন করে ওনার বডিতে কিডনি প্রতিস্থাপন করা হলো।
আজ 10 দিন হলো নীল বাড়িতে নেই। তার খোঁজ শুধু তার ছোট বোন রিমি ছাড়া অন্য কেউ জানে না। মাঝে মধ্যে হসপিটালে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ফ্যামিলির মানুষ জানতে চাইলে সে কিছুই বলে না। তার ফ্যামিলির মানুষজন এখন প্রায় পাগলের মতো হয়ে গেছে। ভাইয়া, এখন তো তুই মোটামুটি সুস্থ। ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, ডাক্তার বলল তোকে আগামীকাল বাসায় নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ ডক্টর আমাকে বলেছে আমি চাইলে আগামীকাল বাড়ি ফিরে যেতে পারি, কিন্তু নেহার আম্মুর এখন কি অবস্থা সেটা তো জানা গেল না। আজ ডক্টর আসুক, ডক্টরের কাছে আমি নেহার আম্মুর ব্যাপারে জিজ্ঞাসা করব। ভাইয়া, তুই কেন এরকমটা করতে গেলি? আব্বু আম্মু জানতে পারলে কতটা কষ্ট পাবে তুই জানিস? তোর সঙ্গে দুষ্টুমি ফাজলামি করি ঠিক আছে, কিন্তু আব্বু আম্মু আর তোকে কতটা ভালোবাসে তুই সেটা বুঝতে পারবি না। আব্বু যদি তোর এই অপারেশনের কথা জানতে পারে তাহলে আমি নিশ্চিত আব্বু হার্ট ফেল করবে। তাহলে তুই কেন আছিস? তুই তো আমার বোন, আমি তো সব কিছু তোকে জানিয়েছি। তুই কেন আব্বুকে জানাবি এসব কথা? যেটা জানিস ক্ষতিকর হবে সেটা কেন তুই করতে যাবি? তাই বলে তুই নিজের জীবনের উপর এত বড় একটা রিস্ক নিবি? এটা তো কেউ কল্পনাও করতে পারে না। আচ্ছা, আমি এখন বাসায় যাই তাহলে। এই কথা বলে রিমি হসপিটাল থেকে বাসায় চলে আসলো। তার আম্মুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। একমাত্র ছেলে হারানোর শোকে তিনি পাগল প্রায় অবস্থা। চোখের নিচে কালি পড়ে গেছে। বিগত 10 দিনের একটা রাতের জন্যও তিনি ঘুমাননি। রিমি, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না, তুই কি করে এত স্বাভাবিক আছিস? যেটা আমার কাছে বলতো শুনি, সেটা আমার কাছে বলতো শুনি। আমার ছেলেটা চলে গেছে, এত কিছু বুঝি তোর, আমার ছেলেটা চলে গেছে এতে বুঝি তোর অনেক সুবিধা হয়ে গেছে, তাই না? আম্মু, বিষয়টা ওরকম নয়। তোমার ছেলের ছোট বাচ্চা নয় যে হারিয়ে যাবে, তোমার ছেলে নিশ্চিন্তে ফিরে আসবে। তারপর রিমি সেখানে আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে গেল, কারণ এরপর তার আম্মু তাকে পিড়াপিড়ি শুরু করবে। আর তারপর যদি সে মুখ ফসকে সত্যি কথা বলে ফেলে তখন কি হবে? অপরদিকে সেদিন ডক্টর রাজ যখন নীলের সঙ্গে দেখা করতে আসলেন, তখন নীল ডক্টর রাজের কাছে নেহার আম্মুর অবস্থা জানতে চাইলে তখন রাজ তাকে বলল, নেহার আম্মুর অবস্থা ভালো, আমি আজ তাকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছি। নেহা তাকে নিয়ে বাসায় চলে গেছে, কিন্তু বাসায় যাওয়ার পর ওনারও আরও বেশ কিছু ওষুধ লাগবে, যেগুলোর দাম প্রায় 40,000 টাকার মতো। আমি জানি না নেহাকে এগুলো কি করে ম্যানেজ করবে। এই নিন আমার এটিএম কার্ড আর এই নিন পাসওয়ার্ড। এখান থেকে 50,000 টাকা নেহাকে দিয়ে দেবেন, যাতে তার আম্মুর ওষুধের আর কোনো সমস্যা না হয়। আর নেহাকে বলে দেবেন ওষুধ কেনার পর যে টাকাটা থাকে ওটা দিয়ে তাদের সংসারটা চালাতে। সত্যি তোমার মতো ছেলে আমি সত্যিই দেখিনি। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে এটা তোমাকে না দেখলে আমি সত্যিই বুঝতে পারতাম না। কিন্তু আমার একটা বিষয় খটকা লাগছে, কেন তুমি এত কিছু করছো আর কেনই বা নিজেকে গোপন রেখে করছো? কেন নেহাকে সরাসরি সব কিছু বলে দিচ্ছ না কেন? তার কারণ শুধু একটাই, আমি যদি নেহাকে জানিয়ে এই সব কিছু করতাম, নেহা আমার কাছ থেকে এগুলো নিত না আর সে তার আম্মুকে হারিয়ে ফেলতো। তখন সেটা আমি সহ্য করতে পারতাম না। তাই আমি যা কিছু করছি সব কিছু নিজের পরিচয় গোপন রেখে করছি, আর কোনো কিছু না হারাই। অনেক শুভকামনা রইল তোমার জন্য। আল্লাহ পাক যেন তোমার ভালোবাসাকে তোমার করে দেয়। অতঃপর পরদিন সকালবেলা নীল হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসে। সে এখন মোটামুটি সুস্থ। তাকে দেখে বোঝার উপায় নেই যে তার বডি থেকে কিডনি ট্রান্সফার করা হয়েছে। সে আর 5টা সাধারণ মানুষের মতোই চলাফেরা করছে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দৌড়ে দরজা খুলে আর তাকে দেখে তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে শুরু করে দিল। কিরে বাবা, এতদিন তুই কোথায় ছিলি? তুই জানিস আমরা তোকে কত জায়গায় খুঁজছি, নিউজ পেপারে বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। এতদিন কোথায় ছিলি তুই? এই তো একটা জরুরি কাজে আটকা পড়ে গেছিলাম, খুবই পার্সোনাল আর সিক্রেট, তাই তোমাদের বলা হয়নি। যাই হোক বাবা, এইসব কথা এখন বাদ দে, ভিতরে যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার তৈরি করছি। জানিস আমরা সবাই কত চিন্তা করছিলাম। এত চিন্তা করতে হবে কেন? আমি কি এখনো ছোট আছি নাকি যে কোথাও গিয়ে হারিয়ে যাব? আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি আর সব কিছু বোঝার মতো বয়সও আমার হয়েছে। তাহলে এত চিন্তা করার কি আছে?
এটা তুই এখন বুঝতে পারবি না। যেদিন তুই একটা সন্তানের বাবা হবি সেই দিন ঠিক বুঝতে পারবি কেন সন্তানের জন্য সন্তানের বাবা মায়ের এত টেনশন হয়, কেন সন্তান কোথাও গেলে সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত মায়ের চোখে ঘুম আসে না। নীল তখন তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপর আস্তে আস্তে ড্রেসগুলো চেঞ্জ করে তারপর ফ্রেশ হতে চলে গেল। আজ 10 দিন পর সেই গায়ে পানি দিয়েছে। ফ্রেশ হওয়ার পর তার অন্যরকম একটা অনুভূতি লাগছে, নিজেকে রিফ্রেশ লাগছে। ডাইনিং টেবিলে গেল আর তার আম্মু তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল। খাবার খাওয়া শেষ হলে সে নিজের রুমে আসলো আর বিছানায় শুয়ে একটা ঘুম দিল। ঘুম ভাঙলো আনুমানিক বিকেল 5টার দিকে। তখনই সে নিজের মোবাইলটা অন করলো। এতদিন তার মোবাইল ফোন অফ ছিল, সে কোনোভাবেই কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে চায়নি। তাই মোবাইলটা অন করার সঙ্গে সঙ্গে এসে নিহার নাম্বারে ফোন করলো। আসসালামু আলাইকুম ম্যাডাম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অশেষ রহমতে সব কিছু মিলিয়ে ভালোই আছি। তুমি হঠাৎ এতদিন তো কোনো ফোন করলে না, আজ কেন ফোন করেছো? এতদিন একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই আপনাকে ফোন করা হয়ে ওঠেনি। যাই হোক, আপনার আম্মুর এখন কি অবস্থা? অপারেশন সাকসেস হয়েছে তো? হ্যাঁ অবশ্যই, আল্লাহর অশেষ রহমতে আমার আম্মুর অপারেশন সাকসেস। আমার আম্মু এখন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর সেই মানুষটার জন্য অনেক অনেক শুভকামনা, যে মানুষটা দূর থেকে নিজের পরিচয় গোপন রেখে আমাদের এত বড় একটা সাহায্য করেছেন, যার ঋণ আমরা সারা জীবনও শোধ করতে পারবো না। আচ্ছা ম্যাডাম, সেই মানুষটা যদি কোনো দিন আপনার সামনে এসে দাঁড়ায় আর আপনাকে বলে তার ঋণ পরিশোধ করতে হবে, তখন আপনি কি করবেন? জানি না সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়ালে আমি সেই মানুষটিকে কি উত্তর দিব। তোকে এতটুকু বলতে পারি, সে যে উপকারটা করেছে এটা কেউ কোনোদিন করতো না। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। এই বলে নীল কোনো উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। অপরদিকে নেহা আজ প্রায় 3 মাস হতে চলল ভার্সিটিতে যেতে পারে না। তার আম্মুকে সেবা করতে হয়, তাছাড়া তার ছোট বোন পড়াশোনা করে, সে তো আর তার মায়ের সেবা করতে পারবে না। তাই চাকরি না করলে বেতন আসবে না, এটাই তো স্বাভাবিক। তাই নেহার ফ্যামিলিকে খুবই একটা অর্থ কষ্টের মধ্যে পড়ে যেতে হয়েছিল। নেহা যে বাড়ি থাকতো ওই বাড়িটা তাদের ভাড়ায় নেওয়া ছিল। প্রতি মাসে ওই বাড়িতে থাকার জন্য তাদেরকে 5,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগতো। কিন্তু গত 3 মাস যাবৎ যেহেতু নেহা কোনো বেতন পাচ্ছে না, তাই বাড়ি ভাড়া টাকা দিতে পারছিল না। সেদিন বিকেল বেলা বাড়িওয়ালা এসে বলল, প্লিজ আঙ্কেল, আপনি আমাদেরকে কয়টা দিন সময় দিন। আমরা তো এইভাবে হুট করে কোথাও চলে যেতে পারি না। তাছাড়া আপনি তো আমাদের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আমার আম্মুর অপারেশনের জন্য কতগুলো টাকা কেউ একজন দিয়ে গেল, সে টাকাগুলো না দিলে আমার আম্মুকে বাঁচাতে পারতাম না। তারপর আবার ওষুধের টাকাও দিয়েছে। এখন তো 3 মাস ধরে আমি আমার আম্মুর ভার্সিটিতে যেতে পারি না, আর চাকরি না করলে টাকা কে দেবে? এইসব কথা শোনার কোনো প্রয়োজন নেই আমার। তোমরা ভাড়াটে, আমার বাড়ি তো, আমি মাগনা মাগনা তোমাদের থাকতে দেবো না। আমার বাড়িতে থাকতে হলে আমাকে ভাড়া দিতে হবে, সেটা তো তোমরা দিচ্ছ না। তাহলে তোমরা চলে যাও। এই বলে নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়িওয়ালা সেখান থেকে চলে গেল। সেদিন রাতের বেলা নেহা প্রিন্সিপাল স্যারকে ফোন করলো আর বলল, স্যার আমাকে কি আমার বেতন থেকে কিছু টাকা দুঃখিত নেহা, এটা আমাদের রুলসের মধ্যে নেই। তুমি চাইলে আমি 2-3 হাজার টাকা তোমাকে এমনি দিতে পারি, কিন্তু এতগুলো টাকা আমি তোমাকে দিতে পারবো না। স্যার প্লিজ একটু চেষ্টা করে দেখুন না, কোনোভাবে যদি সম্ভব হয়। আসলে বাড়িওয়ালা আজ আমাকে বলে গেছে 3 মাসের ভাড়া বাকি পড়ে আছে। যদি টাকাগুলো দিতে না পারি তাহলে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব বলেন? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আসলে প্রিন্সিপাল স্যার টোটাল বিষয়টাই জানতো। তিনি নীলকে ফোন দিয়ে সবটা খুলে বললেন। আর তখন প্রিন্সিপাল স্যারের ফোনে নীল 20,000 টাকা পাঠিয়ে দিল এবং সেটা নেহাকে দিয়ে দিতে বলল। নীলের সঙ্গে কথা বলা শেষ হলে প্রিন্সিপাল স্যার আবার নেহাকে ফোন করলো। নেহা ফোনটা রিসিভ করে বলল,
স্যার প্লিজ একটু চেষ্টা করুন না। আমি বলছি তো আমি আগামী মাস থেকে ডিউটিতে জয়েন করব, তারপর আমার বেতন থেকে টাকাটা কেটে রেখে দিবেন প্লিজ স্যার, একটা কিছু করুন। Oh, he'll be pleased with that effort. It'll do his confidence the world of good. ভাই হিসেবে তোমাকে এই টাকাটা দিচ্ছি, এটা তোমার বেতন থেকে নয় কিন্তু। কিন্তু স্যার আপনি কেন এতগুলো টাকা আমাকে এমনি এমনি দিতে যাবেন? হ্যাঁ, এই মুহূর্তে তোমার কারণ জানাটা খুব বেশি জরুরি নাকি? টাকাটা খুব বেশি জরুরি বলো তো শুনি। আমি তো এই মুহূর্তে টাকাটাই আমার কারণ আমি টাকাটা না পেলে বাড়িটা ছেড়ে দিতে হবে, আর বাড়ি ছেড়ে দিয়ে কোথায় যাব? ঠিক আছে, তাহলে টাকাটা নিয়ে যাও, আমি আমার বউয়ের কাছে টাকাটা রেখে যাব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। Late drama. They've equalised. He's scored a brace. টাকাটা বুঝিয়ে দিল, কিন্তু এভাবে তার চলবে না। A vital goal there. He took his chance at the perfect moment. নেহা এগুলো নিয়ে চিন্তা করছিল, তখনই হঠাৎ তার ছোট বোন সেখানে আসলো আর তাকে বলল, And there's the final whistle. The 6-goal thriller ends level. তা না হলে আমাকে True captain's performance today, and he has stood out আমার from the মাথাটা crowd. একদম খারাপ হয়ে গেছে, কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। এই তো সবে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসলাম, সেগুলো বাড়ি ভাড়া দিয়ে এসেছি, এখন আবার তোর কলেজের সেমিস্টার ফি। Chouameni in possession. Is this a goal? It didn't trouble the keeper. পড়াশোনা সম্পর্কে এখন যদি আমি কলেজের সেমিস্টার ফি দিতে না পারি, তাহলে আমাকে সত্যি সত্যি নাকি কলেজ থেকে বের করে দিবে। De Jong. আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি কি করা যায়। আমাকে বেশি প্যারা Will we see a goal? Goal from Mbappe. Well, they've taken the lead, and I wonder now whether that will give them some momentum for another goal. প্রিয়া কলেজে যাচ্ছিল, তখনই হঠাৎ রাস্তায় নীলের সঙ্গে দেখা হয়। নীল যেহেতু নেহার কাছে টিউশন করতেছে, তো তাই প্রিয়া নীলকে চিনত। নীলকে দেখতে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনাকে তো অনেকদিন ধরে দেখাই যায় না। আসলে একটা ঝামেলায় পড়ে গেছিলাম। This is Lewandowski. অবস্থা বলো শুনি। Pedri in possession and moving forward at pace. Is this the moment? Good goalkeeping. He needed to be alert. কবে থেকে ভার্সিটি যাবে বলতে পারো? Oh, executed perfectly. A great goal to score from the corner. Great technique there. Kept his eye on the ball and placed his header well to put it past the goalkeeper. And here's Bellingham on the run. তখনই হঠাৎ কলেজের সেমিস্টার ফি এর ব্যাপারে Dribbles with the ball. বলে ফেলে, আর সেটা শুনে নীল বলে, এটা তুমি আমাকে বলনি কেন? আমাকে বললেই তো সমস্যাটার সমাধান হয়ে যেত। কত টাকা তোমার সেমিস্টার ফি? অনেক টাকা ভাইয়া, পুরো 22,000 টাকা। এতগুলো টাকা কোথায় পাবো ভেবে পাচ্ছি না। আপুকে বলেছিলাম তো আপু। The defense were caught out, and now he's through on goal. Put past the keeper. সমস্যা নেই, That's his second goal. কলেজে গিয়ে তোমার সেমিস্টার ফি দিয়ে আসবে। তবে এই তোমার আপু যেন কোনোভাবে জানতে না পারে। He got that pass all wrong. That's not like him at all. বলে দিলাম। He's read that one absolutely perfectly. এটা আমার কাছে জিজ্ঞাসা করবে আমি এতগুলো টাকা Completed the pass. তখন আমি আপুকে কি উত্তর দিব? তুমি বলবে তুমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলে, তাই প্রিন্সিপাল তোমার এই কথাগুলো মাফ করে দিয়েছে। ব্যাস, We got that cross all wrong. আপনি তো আমার আপুকে খুব ভালো করেছিলেন। আমার আপু অতটাও সহজ না। Valverde with the ball. যতটা সহজ করে বলছেন, তাকে এতটা সহজে বুঝিয়ে দেওয়া যাবে। Kubasi wins a tackle. করো না, যা হয় সেটা He পরে দেখা যাবে। misjudged the pass. তোমাকে আমি যেটা The ref বলছি has to সেটাই do করো। something here. এরপর দুজনে Oh, কথা yellow বলা শেষ card. করে বাসায় He'll be চলে the গেলে first পরের name in দিন the ref's ইউনিভার্সিটিতে notebook. গিয়ে রিয়ার সেমিস্টার ফি দিয়ে দিল। এরপর চলে গেল এক সপ্তাহ। হঠাৎ একদিন নেহা ড্রয়িং রুমে বসেছিল, তখনই সে রিয়াকে ডেকে নিল আর বলল, Olmo with the ball and driving forward. Is this a goal? Well, the fans thought he'd scored, but it's into the side netting. Goal kick. আসলে আপু, আমি তো জানি তুই টাকাটা দিতে পারবি না, তাই আমি প্রিন্সিপাল স্যারকে অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে বললাম। তারপর প্রিন্সিপাল স্যার আমার সেমিস্টার ফি মাফ করে দিল। He comes forward with the ball. সেমিস্টার ফি দিতে হবে না।
কিন্তু তুই তো আমাকে This is বলেছিস Lewandowski. প্রিন্সিপাল বলেছিস Rises তুই up দিতে from না পারলে distance. তুই কলেজ Great থেকে বের করে দিবি reflexes. We reacted to প্রিন্সিপাল স্যার that এত সহজে long কিভাবে distance বিষয়টা shot. মেনে নিল? Oh, the player felt that one. কান্নাকাটি করে প্রিন্সিপাল স্যারকে বিষয়টা বুঝিয়ে বলল আর তারপর প্রিন্সিপাল স্যার Played short to his বিষয়টা teammate. An expert আচ্ছা tackle. ঠিক আছে, সমস্যা নেই, আমি আগামীকাল থেকে ভার্সিটিতে যাচ্ছি। তুই কিন্তু He's কলেজ টাইমের darting forward. বাইরে কোনো টাইম ওয়েস্ট করবি না। কলেজ শেষ হলে সোজা বাসায় চলে আসবি। আম্মুর খেয়াল রাখবি। আম্মু কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এটা কিন্তু তোকে What does মাথায় this রাখতে player have হবে। in store from here? কোনো সমস্যা নেই, তুই কোনো চিন্তা করিস না, কলেজ শেষ হলে আমি সোজা বাসায় চলে আসবো। এরপর চলে গেল বেশ কিছুদিন। হঠাৎই নেহা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসলো আর তার আম্মুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাদের বিয়ের ব্যাপারে কথা বলল। তার আম্মু বিষয়টা মেনে নিল আর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিল। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে। কথাটা রিয়ার কান পর্যন্ত রিয়া কথাটা জানতে পারলো আর তার আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু আমার মনে হয় Whipped in. Goal! That was a well-worked corner. Great-headed goal there. He really got behind that one and gave the goalkeeper absolutely no chance. কিন্তু কে সেই মানুষটা? কেন সে আমাদের সামনে আসে না? Koundé in possession. কারণ আপু তাকে পছন্দ করে না, তাই। তাছাড়া সে আপু আপুর চাইতে বয়সে ছোট, আপু তাকে মেনে নিচ্ছে না, তাই সে সামনে আসতে পারছে না। তাহলে তুই কেন পরে আমার সঙ্গে বলিস না? আমি তো ওই ছেলেটার সঙ্গে কথা বলছি, এমনকি ওই ছেলেটার ফ্যামিলির সঙ্গেও কথা বলতাম। যে ছেলেটা এত দূর থেকে আমাদের এত সহযোগিতা করে যাচ্ছে, তাকে তো এভাবে আমরা কষ্ট দিতে পারি না। ভালোবাসাকে আমরা এভাবে দূরে ঠেলে দিতে পারি না। আজ আমি তোমাকে সব সত্য কথা বলি, আমি সবকিছুই জানতাম, কিন্তু আপু এগুলো নিবে না বলেই আমি তোমাকে বলিনি, কারণ আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু আবুকে তো তুমি চেনো, সে তার কোনো কিছুকেই হার মানতে দেয় না, মেনে নিত না। Did the referee make the right decision with that foul? ঘটনা কি সেটা তো আমাকে বল। আসলে তোমার অপারেশনের টাকা থেকে শুরু করে তোমার কিডনি থেকে শুরু করে এখন পর্যন্ত যে টাকাগুলো আমাদের ঘরে এসেছে সে সব টাকাই নীল ভাইয়া দিয়েছে। কি বলছিস তুই? এই কথাগুলো তুই আমাকে আগে কেন জানাসনি? তাহলে তো কখনোই আমি এই বিয়ের সম্পর্কে কোনো কথাই বলতাম না। কারণ যে ছেলেটা ভালোবাসার জন্য নিজের কিডনি দিয়ে দিতে পারে, সেই ছেলেটা আর যাই হোক একটা মেয়েকে কখনোই ঠকাতে পারে না। তাই তো আমি তোমাকে বলতে Keeper glad to see that one go wide. The board is up and new players coming on. They keep hammering the opposition in search of more goals. আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। We're entering injury time. সম্ভব এটা আটকানোর চেষ্টা করব। This is Lewandowski. Tries a long shot. Good save. It was heading goalwards. বাড়িতে ডেকে নিল আর তারপর সামনে বসিয়ে বলল, তুমি কেমন ছেলে বলো আমাকে শুনি? নিজের ভালোবাসার জন্য এত কিছু, তাহলে এগুলো প্রকাশ করো না কেন? আন্টি আমি নেহাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে একটু পছন্দ করে। আমি যদি আপনাদের এই সহযোগিতাগুলো না করতাম তাহলে হয়তো আপনার অপারেশনটা This is Lewandowski. Fancies his chances from here. He's almost celebrating. So unlucky. That first shot missed the goal. They'll have to sharpen up. এতই ভালোবাসো তাহলে অন্তত একবার সেটা আমার সঙ্গে শেয়ার করা উচিত ছিল তোমার। আপনার শরীরটা ভালো ছিল না, আর তারপর কিছুদিন পরে জানতে পারলাম আপনার অপারেশন করা লাগবে। আপনি হসপিটালে ছিলেন, সেখানে আপনার সঙ্গে কথা বলা আমার কোনোভাবেই পসিবল ছিল না, তাই আমি একে একে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আপনি জানেন আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমার ছোট বোন ছাড়া এই ব্যাপারে কেউ নেই। তাহলে তুমি কেমন ভালোবাসো আমার মেয়েকে? আপনি যদি বলেন আমার জীবনটা নিয়ে আপনার মেয়ের ভালোবাসা প্রমাণ করতে হবে, তাহলে আমি তাই করতে পারবো, কারণ এতটাই ভালোবাসি আপনার মেয়েকে। হ্যাঁ আম্মু, নীল ভাইয়া আপুকে এতটাই ভালোবাসে, প্লিজ তুমি এভাবে নীল ভাইয়াকে কষ্ট দিতে দিও না। ঠিক আছে, তোরা কোনো And he's belling him on the run. আমি দেখছি কি করা যায়।
এই বলে নেহার আম্মু নেহার রুমে গেলেন। গিয়ে দেখেন নেহা ব্যালকনিতে বসে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছে। নেহা তার আম্মুকে দেখতে পেয়ে ফোনটা কেটে দিল আর দাঁড়িয়ে বলল, কি ব্যাপার আম্মু, কি হয়েছে তোমার? কিছু লাগবে নাকি? কিছু লাগলে তুমি আমাকে বলতে, আমি দিয়ে আসতাম। তুমি আবার কেন কষ্ট করে এখানে আসতে গেলে? আসলে আমরা সবাই মিলে খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই আমাকে এখানে আসতে হলো। এসব তুমি কি বলছো? আমি তো বুঝতে পারছি না। খুলে বলো তো কি হয়েছে। অতঃপর নেহার আম্মু নেহাকে সবকিছু খুলে বলল। তো আম্মু, আমি নিলয়কে ভালোবাসি, আমি নিলয়কে ছাড়া অন্য কাউকে না। কিন্তু আমি অমা হয়ে সবকিছু জেনে শুনে তোমাকে এটা করতে দিতে পারি না, কারণ নীল তোমাকে ভালোবাসে আর তোমাকে ভালোবেসে বলে এই সব কিছু করেছে শুধু তোমাকে পাওয়ার জন্য। তোমাকে হারিয়ে ফেলার জন্য নয়। চেষ্টা করো, আমি একজনকে ভালোবাসি আর একজনকে ভালোবেসে অন্যজনের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ছেলেটা আমার চাইতে বয়সে ছোট, ওই ছেলেটাকে আমি কি করে বিয়ে করতে পারি? ভালোবাসা বয়স, টাকা পয়সা, অর্থ সম্পদ কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসার জন্য শুধু প্রয়োজন, যে দুটি মন দুজনকে ভরসা করতে পারে। তাহলে এখন আমি কি করব আম্মু? তুমি আমাকে কি করতে বলছো? তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমার মেয়ে। আমি চাই না তুমি কারো কাছে ছোট হও। যা করতে হয় আমিই করব। তুমি শুধু তোমার সিমটা তাহলেই হবে। রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। নিহার বয়ফ্রেন্ড নিলয়কে ফোন করে সবকিছু খুলে বলল। নিলয় তখন সবকিছু শুনে সবটা মেনে নিল। আর তারপর নিহার আম্মু নীলকে ফোন দিয়ে বলল, তোমার সব সমস্যা সমাধান হয়ে গেছে। এবার তুমি তোমার বউকে কবে নিতে আসবে সেটা বলো শুনি। আপনি বললে আমি এখনই আসতে পারি। কিন্তু তোমার ফ্যামিলি, তুমি তো বলেছিলে তোমার ফ্যামিলি মানুষ কিছুই জানে না এ ব্যাপারে। তোমার ফ্যামিলি কি এটা মেনে নেবে? আমি যখন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসবো তখন ফ্যামিলির ইচ্ছা হলে মেনে নেবে, না হলে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে নীল বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই নিহার বাসার সামনে পৌঁছে গেল। বাসার সামনে এসে কলিং বেল চাপ দিতেই রিয়া এসে দরজা খুলল আর নীলকে দেখে বলল, আরে ভাইয়া, এই অসময়ে আপনি? এখন থেকে দুলাভাই বলবে শালিকা। আমি তোমার বোনকে নিয়ে যেতে এসেছি। আর এখান থেকে সোজা কাজী অফিসে চলে যাবো, তারপর বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। দারুণ। আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসি। খুশির খবর এই কথা বলে রিয়া দূরে বাসার ভিতরে চলে গেলে তারপর ফ্রিজ থেকে মিষ্টি এনে নীলকে খাইয়ে দিল আর নীল রিয়াকে খাইয়ে দিল। তারপর নীল আর রিয়া দুজনেই ভিতরে চলে গেল। নীল ভিতরে গিয়ে সোজা নেহার রুমে চলে গেল আর রিয়া বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কি হয় সেটা দেখার জন্য। নেহা তখন ব্যালকনিতে বসে আনমনে কিছু একটা ভাবছিল। নীল হঠাৎ সেখানে উপস্থিত হয়। নেহা অনেকটা বিস্মিত হয় আর নীলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে কেন? শ্বশুর বাড়িতে আসতে সময় লাগে নাকি? যখন ইচ্ছে তখন আসা যায়। মানে এটা আবার শ্বশুর বাড়ি হলো কবে থেকে তোমার? আমি তো তোমাকে বিয়েই করিনি। কি হয়েছে? এখান থেকে সোজা কাজী অফিস আর তারপর তোমার শ্বশুর বাড়ি। এখন চলো আমার সঙ্গে। কিন্তু নীল, আমার খুব ভয় করছে। আমাকে বিয়ে করলে সমাজের মানুষের সামনে তুমি মুখ দেখাবে কি করে? সবাই তোমাকে ছোট করে কথা বলবে আর আমাকে বলবে আমি তোমার বাবার সম্পদ দেখে তোমাকে পড়িয়েছি। এগুলো আমি মেনে নিতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা করো। সমাজে কে কি বলবে না বলবে সেসবের আমি শুধু আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে চাই, এইটুকুই। এখন তুমি আমার সঙ্গে যাবে কি যাবে না সেটাই বলো। যাবো না সেটা আবার কখন বললাম? আমি তো তোমার সঙ্গে যেতেই চাই, কিন্তু তারপর যদি তোমার ফ্যামিলির মানুষ মেনে না নেয়? তুমি কাকে বিয়ে করছো, আমাকে না আমার ফ্যামিলি? এত চিন্তা কেন করছো? চলো আমার সঙ্গে, তারপর যা হবে সব আমি সামনে নেব। তোমাকে চিন্তা করতে বলিনি। আমার তো আমি একটা লাল টুকটুকে বেনারসি পরবো আর আমার একটা লাল শেরওয়ানি পরবো। তারপর দুজনে অনেক আনন্দ উল্লাস করে সবাইকে নিয়ে বিয়ে করব। সমস্যা নেই মহারানী,
আমি আপনার ইচ্ছা পূরণ করব, তবে আজ সেটা সম্ভব হচ্ছে না, কারণ আজ সেটা করা সম্ভব নয়। আজ আমি আপনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। Mbappe! He struck at such an important time here, put his team in front. Fantastic goal. That's a goal he'll want to see again and again. An assured strike from this great player. কষ্ট করে। ঠিক আছে, চলো তাহলে। এই বলে নীল আর নেহা দুজনেই রুম থেকে বের হচ্ছিল। তখনই রিয়া এসে সামনে দাঁড়ালো আর তার বোনকে বলল, He's moving it around. চলে যাচ্ছিস, একবারও বলে দিলি না? Players using his pace. The fans are on their feet. Well, he certainly made the goalkeeper work. He's unlucky not to score. এর চাইতে আমার সবকিছুর উপর তোমার অধিকারটা কিন্তু সবার উপরে, এটা ভুলে যেও না। ও তাই নাকি? আমি বিয়ে করতে না করতেই তোমার শালি হয়ে গেল? ঠিক আছে, that's well played. Rodrigo on the move. আমাকে চাইতে আরো বেশি সুন্দর, ওকেই বিয়ে করো। ধুর যা, আমি কখন বললাম আমার বউ সবচাইতে বেশি সুন্দর? আমার দেখা পৃথিবীতে শ্রেষ্ঠ নারী আমার বউয়ের সঙ্গে। They've made the breakthrough. Here's a fantastic chance to score. Goal from Mbappe. 2 goals today from this exciting player. কোন ছেলের জন্য ভাগ্যের ব্যাপার। আপনি জানেন না, আমার বাবা মারা গিয়েছে যখন আমরা ছোট ছিলাম। আমার মা তখন থেকেই মোটামুটি হাতে আমাদের এই সংসারটাকে সামনে রেখেছে। আপনি বউ হিসেবে পাচ্ছেন। What will he do? Keeper stopped it. ভাগ্যবানের মধ্যে একজন। অতঃপর নীল আর নেহা বাসা থেকে বের হয়ে সোজা কাজে অফিসে চলে গেল আর সেখান থেকে বিয়ে করে একদম তার বাড়িতে। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই তার ছোট বোন রিমি এসে দরজা খুলে দিল। তার সঙ্গে নেহাকে দেখে সে চিৎকার দিয়ে তার আম্মুকে ডাকতে লাগলো। তাড়াতাড়ি এইদিকে আসো, দেখো তোমার ছেলে তোমার জন্য পুত্রবধূ নিয়ে এসেছে। That's a terrible tackle. That's it. He's off. His team are winning, but that red may jeopardize their chances of victory. A free kick then after that red card. Let's see if they can take advantage. It looks like another player's going to take it. এই কথাটা শুনে নীলের tries the shot. হলেন। He's shown a bit too much to the opposition there. সাত পাঁচ চিন্তা করতে করতে তিনি নিচে আসলেন আর এসে দেখলেন সত্যি সত্যি নীলের সঙ্গে একটা মেয়ে। কিন্তু এই মেয়েটা কে, আর এখানেই বা কেন এসেছে? এসব চিন্তা করতে করতেই তিনি নেহাকে প্রশ্ন করলেন, এই মেয়েকে তুমি? নেহা তখন কোনো উত্তর না দিয়ে নীলের আম্মুকে সালাম করলো আর তারপর বলল, এখন থেকে বাড়ির পুত্রবধূ শাশুড়ি মা। মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই নীল কি হচ্ছে? এসব ভাজলামের মানে কি? আর আমরা একটু আগে কাজী অফিস থেকে বিয়ে করে তারপর এখানে এসেছি। এখন তুমি ঘরে তুলবে কিনা সেটাই বলো। Great technique there. Kept his eye on the ball and placed his header well to put it past the goalkeeper. আমার ছেলেটা এতটা বড় হয়ে গেছে, সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, এরপরও আমি মিষ্টি নিয়ে আসি। Will they make that quick change now? ঘরে গিয়ে মিষ্টি নিয়ে আসলো আর সবাইকে মিষ্টি মুখ করিয়ে নতুন বউকে ঘরে তুললো। আর অপরদিকে রিমি নীল আর নেহার যেন বাসর ঘর তৈরি করে দিল। তারপর তার আম্মুর বিয়ের শাড়ি আর গহনাগুলো নেহাকে পরিয়ে নীলের রুমে দিয়ে আসলো। তারপর তার আম্মুর বিয়ের শাড়ি আর গহনাগুলো নেহাকে পরিয়ে নীলের রুমে নিয়ে আসলো। The defense were caught out and now he's through on goal. It's a close game. Can he make the difference? অধিকার আছে। যাই হোক, তবে আমরা খুব corner played into the box. সবকিছু দিয়ে তোমাকে সাজাতে হলো বলে। Vinicius Junior. তাহলে আমি নিজেই সবকিছু অ্যারেঞ্জ করতাম। And he hits it. An absolute world-class finish. It's low and accurate into the bottom corner. A real striker's finish. And the manager will be really pleased. And he's winning back for his team. নিজের থেকে আমার সব অপূর্ণ ইচ্ছা পূরণ করব। হ্যাঁ, সেটা আর বলতে হয়। যাই হোক, আমি এখন আসি। Militao in possession. এই কথা বলে রিমি সেখান থেকে চলে গেল। প্রায় 10 মিনিট পর নীল এসে প্রবেশ করল। নেহা তখন নীলের কাছে গিয়ে তাকে 5 মিনিট সাইন করতে যাবে, তখন নীল তাকে বুকের সঙ্গে মিশিয়ে নিল। তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। তোমায় ভালোবাসি। তোমাকে আমি আমার বউ বানিয়ে বাড়িতে নিয়ে এসেছি, আমার দাসী বানিয়ে নয় যে তুমি আমার পায়ে থাকবে। এই ভালোবাসা থাকবে তো নাকি জানলা দিয়ে পালিয়ে যাবে? এই ভালোবাসা আজীবন থাকবে পাগলি। তোমায় ভালোবাসি বলেই তো এত কিছু করে তোমায় আমার করে নিয়েছি।
এই বলে নীল নেহাকে আরো শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরলো আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকে দিল। নেহা তখন নীলকে প্রশ্ন করলো, কেন এত ভালোবাসা আমায়? That's a bit cynical, really. It's going to be a free kick. আমার কেমন যেন একটা Unleashes the shot. তোমায় কাছে পেতে ইচ্ছে করতো, Terrific তোমায় stop জড়িয়ে by ধরতে ইচ্ছে Courtois. করতো, তোমায় ভালোবাসতে ইচ্ছে করতো। জানো, ভার্সিটিতে কত মেয়েরা আমার পেছনে লাইন মারতো, And the কিন্তু goalkeeper plays আমি it safe. কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি। কিন্তু যেদিন তোমায় দেখলাম সেদিন থেকে আমার ভিতর কেমন যেন একটা অনুভূতি He চলে steps আসলো, up to steal the ball. এতটা ভালোবাসি প্রিয়তমা। This is a player who's making it all happen. চলে গেল আর সুখের রাজার রাজত্বে পা বাড়ালো। এইভাবেই শুরু হলো তাদের টিচার আর স্টুডেন্টের প্রেমের গল্প। তো ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। The captain led by example today. That's why he's the player of the match.